আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে তোমাদের 3.6-এর সবগুলো ম্যাথ মোটামুটি দেখাইছিলাম। সো ঠিক বলতে পারো যে 3.6 তোমাদের শেষ করছিলাম। এখানে মোটামুটি যত টাইপের ম্যাথ ছিল এসিএমএস স্যারের বই থেকে আমরা করাইছি তোমাদের, আর বাকিগুলা তোমরা পারবা বলছিলাম। সো শুধু এসিএমএস স্যার না, তোমরা বাদ বাকি রূপন্তি কেতাব স্যারটা একটু দেখবা, যদি দু একটা ভিন্ন টাইপের ম্যাথ থাকে আর কি। ম্যাক্সিমামগুলো আমি সবগুলাই করাই দিছি আর কি, মানে সবগুলো টাইপই করাই দিছি বা ধরাই দিছি তোমাদের। আশা করি বাকিগুলো পারবা। সো আজকে হচ্ছে আমরা মেনলি 3.7টা শুরু করব। সো 3.7-এ আসলে টপিক আছে মোটামুটি, খুব বেশি না, মানে 3.6-এর মতোই। তবে এখানে হচ্ছে তোমার ম্যাথের সংখ্যা অত বেশি না। আমাদের 3.6 যেমন অনেক ম্যাথ ছিল, 3.7-এ অত বেশি ম্যাথ নেই। তবে আজকে হচ্ছে আমরা মেনলি 3.7-এর থিওরিগুলো দেখব। যেমন আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3.7। সো চ্যাপ্টার 3.7-এ আসলে কতগুলা মানে টপিক বলতে খুব রিলেটেড টপিক আর কি, মানে একটা ধরতে পারলে একটা ধরা একদম ইজি হয়। সো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের এখানে ওরা বলা হচ্ছে যে লম্ব দূরত্ব বের করা, ঠিক আছে। সো এটাকে বলা হয় তোমাদের বলা হয় লম্ব দূরত্ব, বা এটাকে বলা হয় আমার আজকে ঠিক হচ্ছে লম্ব দূরত্ব আর কি, লম্ব দূরত্ব। হুম। সো লম্ব দূরত্ব বলতে আসলে তোমাদের অনেকভাবে আমরা অনেক কিছু মানে একটা রেখা থেকে লম্ব দূরত্ব হতে পারে, একটা রেখা থেকে একটা রেখার, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব হতে পারবে, একটা সরলরেখার লম্ব দূরত্ব হতে পারে, এরকম। আসলে দূরত্ব বলতে আমরা মেইনলি লম্ব দূরত্বটাকেই বুঝাই। আর এছাড়া তোমাদের বাদবাকি যে জিনিসগুলো আছে, যেমন ধরো তোমাকে যদি বলে দেয় যে মানে কোনাকুনি দূরত্বের কথা বলে দেয়, বা বলে যে একটা সরলরেখার সমান্তরালে দূরত্ব, বা বলা হয় যদি তোমার সরলরেখাটা বাঁকা থাকে তাহলে ওখানে তির্যক দূরত্ব, মানে তোমাকে যদি লম্ব দূরত্ব ছাড়া অন্য কোনো দূরত্ব থাকে তাহলে ওইটা তোমাকে কি স্পেসিফিক্যালি বলে দেবে যে হ্যাঁ এটা এই সরলরেখার সমান্তরাল বা তির্যক দূরত্ব বা যেটাই হোক আর কি। হ্যাঁ, সো এরকম হচ্ছে অবস্থা। কিন্তু এছাড়া আদারওয়াইজ সকল দূরত্ব বলতে আমরা বুঝি হচ্ছে লম্ব দূরত্ব, এটা মাথায় রাখবা। যেমন কেতাব স্যারে তোমাদের ওইখানে লম্ব দূরত্ব ছাড়া তোমাদের কোনাকুনি দূরত্ব বা তির্যক দূরত্ব এগুলো নিয়ে কথা বলছে, মানে ওইটাকে কি মেনশন করে দিচ্ছে যে হ্যাঁ এটা তির্যক দূরত্ব, বা এটা হচ্ছে তোমাদের বলতে পারো কোনাকুনি দূরত্ব, বা একটা সরলরেখার সমান্তরাল দূরত্ব এরকম। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর এইগুলা ছাড়া বাদবাকি সবগুলো হচ্ছে আমার লম্ব দূরত্ব। হ্যাঁ, সো এখন দেখো আমি মেইনলি হচ্ছে এখানে দেখবো হচ্ছে তোমার একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। যেমন ধরো আমার এখানে একটা বিন্দু আছে, ধরো এটা হচ্ছে আমার একটা বিন্দু। সো এটা হচ্ছে তোমার x1 y1 বিন্দু, একটা স্থির বিন্দু আছে আমার এখানে, আর এখানে একটা সরলরেখা দেওয়া আছে আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে মানে এটাই ধরো মেইন সূত্র আর কি, এটা থেকে বাদ বাকিগুলা সব আসতেছে এক এক করে। দেখো এটা হচ্ছে আমার ধরো একটা সরলরেখা, এটাকে আমি বলে দিলাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার একটা সরলরেখা। সো আমাকে একটা বিন্দু দেওয়া আছে আর একটা সরলরেখা দেওয়া আছে। এখন আমি এই বিন্দু থেকে ধরো আমি কি করলাম, এই সরলরেখার উপর একটা লম্ব টেনে দিলাম, একটা লম্ব টেনে দিলাম আর কি, ঠিক আছে। এই যে লম্বটা আছে এটাই হচ্ছে আমার লম্ব দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমি লম্ব টেনে দিছি আর কি। সো এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব বা ডি, ঠিক আছে। মানে এই স্থির বিন্দু হতে বা এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে আমার ডি, বা এই ডি দূরত্বটা আমার লাগবে আর কি, ঠিক আছে। সো এই লম্ব দূরত্ব আমাকে বের করার জন্য একটা সূত্র আছে। সো এখন দেখো কথা হচ্ছে তোমার এটা হচ্ছে আমার সরলরেখা, এটা হচ্ছে আমার বিন্দুটা। সো এই বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব বা ডিটা লাগবে। সো ওরা এরকম বলে, সূত্রটা হচ্ছে এরকম, তুমি বলতে পারবা এরকম যে ডি ইকুয়াল টু, আমি আগে সূত্রটা লিখে দিই তারপর তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। মানে এরকম বলে যে ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম বলে ওরা। সো এখানে আর একটা মডুলাস দেয়, কেন দিয়ে এটা আমি পরে বলতেছি, একটা মডুলাস দেয় আর কি। সো মানে কাহিনী হচ্ছে দেখো আমি কি করছি এই সূত্রে,
বেশি কিছু করি না, জাস্ট এই যে সরলরেখার সমীকরণটা ছিল এ এক্স প্লাস বি প্লাস সি, এই সরলরেখার সমীকরণে জাস্ট আমি এক্স অন ওয়ান বিন্দুটা বসাই দিয়েছি, মানে এক্সের জায়গায় এক্স অন ওয়ার জায়গায় ওয়ান বসাই দিয়েছি, আর প্লাস সিকে কোনো চেঞ্জ করে না, সি সি আছে। আর নিচে হচ্ছে তোমার কি দেখো এক্সের সহগ কী ছিল, এই ছিল এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার আর কি, এরকম ছিল। হ্যাঁ, মানে রুটের ভিতরে হচ্ছে এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার আর কি, ঠিক আছে। আর এখানে শুধু শুধু লেফট সাইডে, মানে এই সরলরেখার সমীকরণ লেফট সাইডে আমি কী করছি, এক্সের জায়গায় বসেছি এক্স ওয়ান এই বিন্দুটা, আর ওয়াই জায়গায় বসেছি ওয়াই ওয়ান, আর কিছু না। হ্যাঁ, ডিভাইডেড বাই কী করছি তোমার এক্সের সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ আর কি রুটের ভিতরে। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার, বা অন্য কথা এটাকে ওরা এরকম বলে, মানে এরকম বলে, ধরো মানে যদি তুমি এটাকে একটা ত্রিভুজ চিন্তা করো, সো ওরা বললো যে এক্সের সহগকে তুমি যদি ধরো ভূমি, আর ওয়াই সহগকে যদি ধরো তুমি লম্ব আর কি, তাহলে আমার অতিভুজ কী হবে দেখো, অতিভুজ হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কি, ঠিক আছে। সো অতিভুজ দিয়ে আমরা কী করছি দেখো, এই যে নিচে অতিভুজ ছিল, এই যে এইটাই এই রুট ওভার এ স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার প্লাস বি, মানে অতিভুজ দ্বারা আমি কী করছি ভাগ করে দিচ্ছি এটাকে, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, বুঝতে পারছো? আমরা কি করছি এখানে সমীকরণটা কিন্তু বোঝা একদম, বা সূত্রটা বোঝা একদমই সহজ, ডি এর সূত্র বা লম্ব দূরত্বের সূত্র আর কি, ঠিক আছে। সো দেখো আমার এখন কথা হচ্ছে ভাই, এখানে আমার এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা রুটের ভিতরে কিন্তু কখনো মাইনাস হবে না, এটা তোমরা জানো, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে যতই মাইনাস থাকুক করা কিন্তু এটাকে প্লাস বানিয়ে ফেলবে। সো এখানে আমার কোনো নিচে রুটের ভিতরে কোনো মাইনাসের সম্ভাবনা নাই, সো রুটের ভিতরে মাইনাস আসতেছে না আমার, ঠিক আছে। কিন্তু উপরে দেখো এখানে কি আছে, এ এক্স ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি, মানে দেখো এক্স ওয়ান ওয়াই এর স্থানাঙ্ক কিন্তু আমরা বসাইছি। সো স্থানাঙ্ক বসালে এখানে কিন্তু মাইনাস আসার সম্ভাবনা আছে বা মাইনাস আসতে পারে। সো মাইনাস যদি আসে এখানে তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, কারণ কি দেখো আমার এই ডিটা কিন্তু একটা লম্ব দূরত্ব, বা ডি হচ্ছে আমার দূরত্ব কি কখনো আমার নেগেটিভ বা মাইনাস কিন্তু হয় না। তার মানে কি আমরা যদি এখানে মাইনাস চলে আসে তাহলে মাইনাস প্লাসে কী হবে, মাইনাস হয়ে যাবে, তার মানে ঝামেলা। এই জন্য আমরা দেখো এখানে একটা মডুলাস দিয়ে দিচ্ছি আর কি, যাতে এখানে বাইরের চান যদি স্থানাঙ্ক বসার পরে এখানে মাইনাস চলে আসে, এই মডুলাস দুটাকে আমাকে কী করবে, প্লাস বানিয়ে দেবে। সো এই হচ্ছে ব্যাপার, কিন্তু তোমাদের এরকম, সো এটাকে আসলে অনেক বইতে একটু ভুলভাবে লেখছে বলতে ধরো এটাকে এরকম করে লেখছে, মানে পুরোটাকে মডুলাস দিয়ে ফেলাইছে, মানে ধরো আমি একটু অন্য কালার দিয়ে লিখি, এটাকে এরকম লেখছে আর কি, ডি পুরোটার ভিতরে মডুলাস দিচ্ছে একটা, ডি ইকুয়াল টু এখানে দিচ্ছে এরকম, মানে উপরে ছিল হচ্ছে এরকম এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান প্লাস সি সরি, আর একটু নিচে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো অনেক বইতে কী করছে তোমাদের এই পুরোটাকে মডুলাস দিয়ে ফেলেছে, মানে এটা দেখো এটা কিন্তু সেম জিনিস না, কারণ আমি দেখতেছি যে এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিন্তু চির ধনাত্মক একটা জিনিস, বুঝতে পারছো? কারণ এটা হচ্ছে আমার অতিভুজ, দেখতে পাইছো? আমি যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে এটা কি আমার নিচে এটা অতিভুজ না, অতিভুজ কিন্তু কখনোই আমার মানে অতিভুজ হচ্ছে কখন নেগেটিভ হবে না, চির ধনাত্মক একটা বা চির পজিটিভ একটা জিনিস আর কি, ঠিক আছে। আর তার ভেতরে তুমি কি করো দেখো, এটা হচ্ছে পজিটিভ তো আসেই, এর ভিতরে আবার একটা মডুলাস দিচ্ছ তুমি আরেকটা মডুলাস দিচ্ছ আর কি, ঠিক আছে। সো এটা তো উচিত না, হ্যাঁ, মানে এটার মান তো আমার কখনো কি এটার মান কখনো মাইনাস হইতেছে না, এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। সো পজিটিভের মধ্যে আবার কি করছো তুমি আরেকটা মডুলাস দিচ্ছ আর কি। সো এই হচ্ছে ব্যাপার। সো কারণ এটা একটা ধনাত্মক জিনিস তোমরা তো এটা জানো, হ্যাঁ, তারপর মডুলাস দেওয়ার কোনো দরকার নেই। সো আমরা কি করব যে এই জন্য হাফ মডুলাস দেবো, বা উপরে শুধু মডুলাস দেবো আর কি। সো এটা তুমি লিখবা না, এটা লেখার দরকার নেই, এটা লিখবা, মানে উপরে শুধু মডুলাস দিলেই হবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটাকে আমরা দেখো যদি মডুলাসটা উঠাইতে চাই, এখান থেকে এরকম দেখতে পারি, এটাকে ধরি 1 নং সমীকরণ, হ্যাঁ, আর এখানে ধরো ডি ইকুয়াল টু, এটাকে আমি যদি মডুলাস উঠে দিই তাহলে প্লাস মানে দিতে হবে তোমার, এরকম বলে ওরা, প্লাস মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছো? দেখো আমি মডুলাসের জন্য প্লাস মাইনাস দিচ্ছি আর কি, যদি উঠে দিচ্ছি এটা আমার 2 না। সো এই দুইটা সমীকরণকে আমরা ব্যবহার করবো। এখন কথা হচ্ছে অনেকে প্রশ্ন করে ভাই কখন আমি মডুলাস ব্যবহার করবো আর কখন আমি প্লাস মাইনাস ব্যবহার করবো, এরকম বলে আর কি, ঠিক আছে। সো মেনলি হচ্ছে আমরা এই দুইটা সমীকরণ নিয়ে কিন্তু কাজ করি, হ্যাঁ, এটা নিয়ে কাজ করি না কখনো, বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে আমি কখন মডুলাস নিয়ে কাজ করবো আর কখন আমি কি প্লাস মাইনাস নিয়ে কাজ করবো, এটা হচ্ছে প্রশ্ন।
এখন দেখো কথা হচ্ছে যখন আমার এই লম্ব দূরত্বটা বের করতে বলে বা ডিটা বের করতে বলে তখন আমরা হচ্ছে মডুলাস নিয়ে কাজ করি আর কি, ঠিক আছে। মানে তোমাকে স্থানাঙ্ক দেওয়া থাকে, সো আমি স্থানাঙ্ক বসাই জাস্ট ডি দূরত্ব বের করি, তখন আমি মডুলাস নিয়ে কাজ করি, কারণ আমার এই লম্ব দূরত্ব কখনো কি হয় নেগেটিভ কিন্তু হবে না, হ্যাঁ। আর মডুলাস ছাড়া কখন কাজ করি, মানে প্লাস মাইনাস নিয়ে কখন কাজ করি, যখন তোমাকে এই ডি দূরত্বটা দেওয়া থাকে অন্য কিছু বের করতে বলে আর কি, ঠিক আছে। সো তখন আমরা হচ্ছে মডুলাস নিয়ে কাজ করি না, তখন আমরা প্লাস মাইনাস নিয়ে কাজ করি, কারণ দেখো আমার যদি মডুলাস দেওয়া থাকে তাহলে কিন্তু আমি মডুলাসের বাইরে এই জিনিসপত্রগুলো আনতে পারবো না, এই জন্য আমরা মডুলাসকে উঠাই কি প্লাস মাইনাস দিই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, বুঝতে পারছো তো তোমরা, হ্যাঁ। মানে আর হচ্ছে আর মানে ওই সময় আমাদের যদি ডি দ্রুত দেওয়া থাকে তাহলে যে কোনোভাবে হোক আমার এই মডুলাসকে তুলতে হবে, মডুলাসকে তুলে আমি এই ভিতরে জিনিসগুলো বাইরে আনি আর কি, ঠিক আছে। সো দেখো আমার যদি মডুলাস না থাকে তাহলে এখানে প্লাস মাইনাস আসছে, তার মানে কি এখানে কিন্তু দুইটা কাহিনী আছে বা দুইটা জিনিস আসবে, হ্যাঁ, দুটি মান আসবে, হ্যাঁ, বা দুটি ঘটনা এখানে ঘটতে পারে আর কি, ঠিক আছে। সো এখন অনেকে প্রশ্ন করে ভাই প্লাস মাইনাস দিয়ে আসলে এখানে কী বুঝাইতেছে। সো এটা বোঝার জন্য তোমাকে আগে এই সূত্রের প্রমাণটা দেখতে হবে, ঠিক আছে। এখানে আসলে মনে রাখবা এই চ্যাপ্টারে মানে ম্যাক্সিমাম বা প্রতিটা সূত্রে তুমি দেখতে পাবে প্লাস মাইনাস আছে, আর এখানে প্লাস মাইনাস দ্বারা অনেক কিছু বোঝায় আর কি, মানে প্লাস দ্বারা একটা ঘটনা বোঝায়, মাইনাস দ্বারা আরেকটা ঘটনা বোঝায়। সো সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এখন দেখো আমরা যদি এই সূত্রটার প্রমাণ দেখতে চাই তাহলে দেখো এরকম, সো প্রমাণ করার ক্ষেত্রে তোমার মেইনলি হচ্ছে একটা সরলরেখা আর একটা বিন্দু লাগবে, মানে একটা বিন্দু আর একটা সরলরেখা লাগবে। ধরো আমরা প্রমাণটা দেখি, প্রমাণটা আসলে সহজ, অত কঠিন না। যেমন ধরো শুধু প্লাস মাইনাসটা বোঝায় আর কি, একটু ঝামেলা হয় আর কিছু না। যেমন ধরো আমার এখানে একটা সরলরেখা লাগবে আর হচ্ছে তোমার একটা কি বিন্দু লাগবে। যেমন ধরো তোমাকে সরলরেখার সমীকরণ দিচ্ছে এটা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, হ্যাঁ, এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। সো এটাকে তুমি সেদুক আকৃতিতে সাজাও, কারণ আমার এখানে ছবি আঁকা লাগবে, হ্যাঁ। সো এটাকে আমি কী করি দেখো, এক্স প্লাস বি এটা রেখে সিটাকে পাশে নিয়ে যাই, তাহলে বলতে হবে যে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি। সো তুমি মাইনাস সি দ্বারা ভাগ করে দাও, কারণ সেদুক আকৃতিতে আমি সাজাতে চাইতেছি, তাহলে মাইনাস সি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এরকম আসে এ এক্স ডিভাইড বাই মাইনাস সি প্লাস বিওয়াই ডিভাইড বাই মাইনাস সি ইকুয়াল টু 1 আসবে, কারণ আমার এই পাশে 1 বানাতে হবে। তাহলে দেখো এটাকে আমি করলে কি আসে, আমি যদি এক্সটাকে উপরে শুধু রেখে দিই তাহলে এক্স ডিভাইড বাই তোমার এরকম আসবে যে মাইনাসের সি বাই এ প্লাস হচ্ছে তোমার ওয়াই ডিভাইড বাই মাইনাসের সি বাই বি, এরকম আসবে আর কি, সি বাই বি ইকুয়াল টু 1। সো এই হচ্ছে আমার সেদুক আকৃতিতে সাজানো হয়ে গেল। এখন দেখো আমি কিন্তু ছবি আঁকতে পারবো, সো ছবিটা কি একটু অদ্ভুত টাইপের। এখন এখানে বোঝা যায় এখানে এটাই হচ্ছে আসল ব্যাপার। যেমন দেখো আমি এক্স অক্ষ বা অক্ষ দিয়ে দিই, একটু ছোটো করে আঁকি, মানে যত বড় করে আঁকতে পারবো তত স্পষ্ট বুঝতে পারতাম, তো জায়গা যেহেতু কম। সো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা ওয়াই প্রাইম। সো আর এটা হচ্ছে আমার ধরো 0 0 বিন্দু বা মূল বিন্দু, ঠিক আছে। সো দেখো এখন আমার এটা ছবি যদি আঁকতে চাই, এই সরলরেখাটার ছবি, তাহলে কেমন আসে, মানে এটা দেখো এখানে হচ্ছে এক্সটা হচ্ছে এক্সের যে ছেদক অংশ এটা কিন্তু মাইনাস, ওয়াইটাও মাইনাস, তাহলে কি এই পাশে আর এই পাশে হবে। সো দেখো আমি বললাম এইখানে ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু, আচ্ছা আমি এক সরলরেখাটা এখানে তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে আমার সরলরেখাটা আর কি, মানে এইটা এই সরলরেখাটা একটু বড় করে আর কি, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা আর কি, ঠিক আছে, মানে এটার ছবি। সো যদি এটা হয় তাহলে দেখো এখানে এক্স অংশ এক্স অক্ষকেও কী করছে, এ বিন্দু সেট করছে, এই বিন্দুতে এ স্থানাঙ্ক আমার কী হবে দেখো মাইনাস এন সি বাই এ কমা 0 এরকম হবে। আর ও হচ্ছে তোমার ওয়াই অক্ষকে বি বিন্দুতে সেট করছে, তাহলে এটা হবে হচ্ছে 0 কমা মাইনাসে তোমাদের সি বাই বি, ঠিক আছে, সি বাই বি এরকম হবে, বুঝতে পারছো। এটা হচ্ছে আমার সরলরেখাটা, মানে এক্স অক্ষ এ বিন্দু এবং ওয়াই অক্ষকে আমার কি বিন্দু সেট করছে আর কি, ঠিক আছে। এখন দেখো আর আমার কি একটা সরলরেখা দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া থাকবে। ধরো আমার এখানে একটা বিন্দু দেওয়া আছে, এটা একটু এই কালার নেই,
এইখানে ধরো একটা বিন্দু দেওয়া আছে আর কি, এইখানে। সো আচ্ছা একটু নিচে নেই, ধরো এটা আমার একটা বিন্দু দেওয়া আছে, এটা ধরো আমার পি, এটা হচ্ছে x1 y1 বিন্দু আর কি, x1 y1 বিন্দু মানে একটা স্থির বিন্দু, বুঝতে পারছো? তার মানে একটা বিন্দু আর একটা সরলরেখা আমার দেওয়া আছে। সো আমি এখন দেখো আমার কি লাগবে, মেইনলি হচ্ছে আমার এই বিন্দু হতে এই সরলরেখার লম্ব দূরত্ব লাগবে আর কি, সো বা ডিটা লাগবে। তাহলে আমি কি করি, পি বিন্দু থেকে এই সরলরেখার উপর একটা লম্ব টেনে দিই, ধরো এটা একটা লম্ব টেনে দিলাম মানে এইরকম, একটা লম্ব টেনে দিলাম আর কি, এটা হচ্ছে লম্ব, ধরো আমি পি এম লম্ব টেনে দিলাম আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমার এইটা কিন্তু ডি, এটাই আমার ডি, বা এটাই হচ্ছে আমার লম্ব দূরত্ব আর কি, পি বিন্দু থেকে আমার এবি সরলরেখার লম্ব দূরত্ব, বুঝতে পারছো? সো আমার এই ডিটাই বের করতে হবে, এটাই হচ্ছে আমার আসল কাজ। এখন দেখো আমি যদি এখানে একটু মানে এইগুলো একটু যোগ করে দিই, তাহলে দেখো একটা ত্রিভুজ হয়ে যায়। যেমন দেখো এটা এটাকে যোগ করে দিই আর এটাকে যোগ করে দিই, যোগ করে দিলাম একটা, তাহলে দেখো এখানে কিন্তু আমার পি এ বি একটা ত্রিভুজ হয়ে গেছে, বা এপিবি বা বিপিএ যেটা, এগুলো একটা ত্রিভুজ কিন্তু এখানে হয়ে গেছে। মেনলি আমরা এখানে পি এ বি বলবো, কারণ অনেক ঝামেলা আছে প্লাস মাইনাস নিয়ে, এটা আমি বলতেছি। সো এটা হচ্ছে আমার একটা পি এ বি বলতে পারো, যে আমি এখানে জাস্ট তোমাদের এপি আর বিপিটাকে যোগ করে দিচ্ছি, আর কিছু করে নেই, তাহলে আমার কি পি এ বি কিন্তু আমার একটা ত্রিভুজ হয়ে গেছে আর কি, ঠিক আছে? সো এখন দেখো পি এ বি যেহেতু একটা ত্রিভুজ, তার মানে এটা কিন্তু একটা ক্ষেত্রফল আছে, ওরা কিন্তু একটা সরলরেখার উপর অবস্থান করে না, ওরা কিন্তু ভিন্ন, মানে দুইটা আছে এক সরলরেখার উপর, এটা আলাদা, মানে তিনটা বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত না, তার মানে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের কি অবশ্যই ক্ষেত্রফল থাকবে। সো এখন দেখো আমি যদি এই পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কীরকম আসে? সো তুমি বলতে পারো যে এইরকম, যে এইভাবে লিখি, যেমন ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আমরা নির্ণয়কের সাহায্যে বের করবো। তাহলে দেখো পি এ বি স্থানাঙ্ক বসাবো, আর হচ্ছে 1 1 1 বসাবো আর কি 3 নম্বর কলামে। যেমন দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি হাফ, এটা নিশ্চয় একটা, দেখো কীরকম ছিল, আমি জাস্ট দেখো বিন্দুটা বসাই, দেখো এখানে কী ছিল, একটা ছিল x1 আর হচ্ছে তোমার y1, আর হচ্ছে মাইনাস সি বাই এ কমা 0, আর হচ্ছে 0 কমা মাইনাস সি বাই বি। তাহলে এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে আমার 1, তারপর হচ্ছে তোমাদের এ বিন্দু ছিল এরকম মাইনাসের সি বাই এ কমা 0 কমা 1 কমা না সরি, আর এটা হচ্ছে তোমাদের 0, এখানে হচ্ছে মাইনাসের সি বাই বি ছিল, এটা ছিল 1, এরকম আসে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমার কথা হচ্ছে আমি দেখো এটার এটাকে বিস্তার করব আর কি। সো যদি আমি কি করি, বিস্তার করি, তাহলে দেখো কীরকম আসে। সো আমি ধরো এখানে প্রথম সারি নিয়ে বিস্তার করে দিই আর কি, কি বলো? সো প্রথম সারি যদি বিস্তার করি, আমাদের দেখো এটার চিহ্ন হচ্ছে আমার প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, সহগুণকের চিহ্ন আর কি। সো এখানে দেখো বিস্তার করে দিলে এরকম আসে হাফ হাফ, দেখো এখানে আসবে আমার কি, যে যদি হাফ থাকলো, এখানে হচ্ছে আমি x1 যদি নেই, x1টা প্লাস ছিল, তাহলে আমার কি দেখো এটা বাদ কালিটা উঠে যায় বারবার, এটা বাদ, তাহলে দেখো এটা গুণ করলে আমার কত 0, তাহলে 0 আর একটা মাইনাস থাকবে, তাহলে এটা গুণ করলে হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাসের সি বাই বি এরকম আসে, প্লাস সি বাই, তারপর হচ্ছে মাইনাস y1 হবে, কারণ এটার চিহ্ন ছিল মাইনাস, ইন্টু দেখো এটা বাদ, তাহলে দেখো এখানে থাকে কি তোমাদের মাইনাসের সি বাই এ, তারপর হচ্ছে তোমাদের দেখো তোমাদের মাইনাস 0 আসবে আর কি, কারণ এটা 0 আসে। এরপর হচ্ছে তোমাদের আবার প্লাস তোমাদের 1 ইন্টু দেখো কি আসে, তাহলে এটা বাদ থাকবে হচ্ছে এই দুইটা, তাহলে এখানে আছে যদি গুণ করো, তাহলে এখানে কি আসে দেখো সি স্কোয়ার ডিভাইড বাই এ বি আসবে, তাহলে সি স্কোয়ার বাই এ বি
এ বি মাইনাসের কত 0, কারণ এটা গুণ করলে 0 আসে, ঠিক আছে, 0 0 0। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা যদি হয় তাহলে এখন দেখো কী করা যায়, আমি দুটো ক্যালকুলেশন করি, তাহলে এরকম আসবে হাফ ইন্টু এখানে গুণ করলে কিন্তু আমার 0 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে হচ্ছে যে সি বাই বি ইন্টু x1, তাহলে ব্র্যাকেট দিয়ে নিলাম সি বাই বি ইন্টু x1, তারপর হচ্ছে মাইনাসের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা যদি গুণ করি তাহলে প্লাস হচ্ছে তোমাদের সি বাই এ ইন্টু y1, ঠিক আছে, তারপর হচ্ছে 0, এরপর হচ্ছে তোমার প্লাস, দেখো এটা কি আসে, প্লাস হচ্ছে তোমাদের সি স্কোয়ার বাই এ বি, এরকম আসে। হ্যাঁ, সো যদি এরকম হয় তাহলে দেখো আমার কিছু কি কমন যায়, সিটা কমন যায়, আর সব জায়গায় কিন্তু তোমাদের দেখো নিচে এ বি এরকম আছে। সো আমি কি করে সি বাই এ বিটা কমন নেই, তাহলে দেখো একটা সুন্দর জিনিস হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে হাফ কমন দিলাম, তোমাদের হচ্ছে সি বাই এ বি, কারণ সব জায়গায় এ বি আছে আর কি, এখানে বি আছে, এখানে আছে, তাহলে দেখো একটা সুন্দর জিনিস চলে আসে। এখানে কি থাকবে দেখো, আমার যেহেতু এ বি কমন নিয়েছি, সো দেখো এখানে নিচে হচ্ছে আমার এটা ছিল না, তাহলে কি আসবে, মানে আমি এ দ্বারা এখানে কি করতেছি, গুণ করে দিতেছি, মানে যেটা থাকবে না ওটা দ্বারা গুণ করে দিতেছি আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কি ax1 হবে, ax1 প্লাস তোমাদের দেখো এখানে নিচে হচ্ছে আমার কত কমন না, মানে কিন্তু তোমার আমরা তো জানি যে দেখো এখানে এ ছিল না, সো আমি কি করব, এখানে ধরো মানে গুণ করে দিতেছে আর কি, এ বি দ্বারা গুণ করে দিতেছে, এরকম একটা অবস্থা। সো এ বি দ্বারা গুণ করলে দেখো এ কাটা যাবে, থাকবে কি তোমার এরকম, তাহলে এখান থেকে হচ্ছে বি সি টু গেলই, তাহলে সি বাই এ বি দ্বারা গুণ করে দিতেছে আর কি, তাহলে থেকে এরকম আসবে। এখানে আসবে তোমাদের বি ওয়াই1, মানে যেটা থাকবে না ওটা জাস্ট লিখে দেবে, প্লাস তোমাদের কি দেখো এরকম সি বাই বি কম আছে, তাহলে এখান থেকে শুধুমাত্র থাকবে সি, এরকম আসে। সো এটা হচ্ছে আমার কত 1 নং সমীকরণ, বুঝতে পারছো। সো এটা হচ্ছে তোমাদের গেল। এখন আরেকটা বিষয় হচ্ছে তোমাদের, যদি দেখো এখানে আমরা ক্ষেত্রফল বের করলাম, মানে ত্রিভুজ পি এ বির ক্ষেত্রফল বের করলাম। এখন ক্ষেত্রফল বের করলে তোমার মডুলাস দেওয়া লাগবে, মানে দেখো এখানে সব জায়গায় একটা একটা করে মডুলাস কিন্তু হবে, এখানে মডুলাস, এখানে মডুলাস, এখানে মডুলাস, এখানে মডুলাস। সো মডুলাসটা নিয়ে আমি পরে কথা বলতেছি আর কি, কারণ আমার এখানে আমি জানি না, কিন্তু দেখো এখানে ax1 প্লাস b1 প্লাস c, এটার মান কি পজিটিভ নাকি মাইনাস সেটা আমি জানি না, তার মানে এখানে মডুলাস দেওয়া কিন্তু বাধ্যতামূলক, কারণ ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না। সো আমি মডুলাসের ব্যাপারটা একটু পরে আসতেছি, আপনাদের স্কিপ করি, আমি পরে বলতেছি। সো এখন দেখো এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি, মানে ওই যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে। দেখো এখানে আমার কি হয়, যেমন এই যে আমি দেখলাম এখানে আমার এখানে দেখো পি এ বির ক্ষেত্রে ভূমিটা কি আমার এ বি, আর উচ্চতা কত পি এম, দেখো বুঝো কিনা এখানে, তাহলে কিন্তু এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে তুমি আবার বলতে পারো যে আবার এটা গেল 1 নং, তাহলে বলতে পারো আবার একবার নির্ণয় দিয়ে করলাম, আর একটা হচ্ছে তোমাদের সূত্র দিয়ে করতেছে। আবার তোমার ত্রিভুজ পি এ বি ত্রিভুজ পি এ বির ক্ষেত্রফল হচ্ছে তোমাদের হাফ ইন্টু, আমরা জানি ভূমি গুণ উচ্চতা, তাহলে দেখো এটা হচ্ছে হাফ, ভূমি কত আমার, ভূমি ছিল আমার এ বি, আর উচ্চতা ছিল কত আমার পি এম, ঠিক আছে। সো এরকম হচ্ছে অবস্থা। এখন দেখো তুমি এ বি যে ভূমিটা আছে সেটা কিন্তু স্থানাঙ্ক দিয়ে বের করতে পারবে, মানে দ্রুতের সূত্র দিয়ে, কোনো সমস্যা নাই, এটা বের করা যাবে। আমরা দ্রুতের সূত্র দিয়ে কিন্তু এ বিটা বের করতে পারি আর কি, হ্যাঁ, এ বি এর মান। কিন্তু বুদ্ধি খাটিয়ে করলে দেখো, আমি যদি এরকম বলি তোমার এ বিটা আরও সহজে বের করা যায়, কারণ ডিটা তো আমি জানি, এটা তো আমি উচ্চতা তো জানি আগে। সো আমি যদি একটু তোমাদের অন্যভাবে দেখাই, যেমন দেখো এখানে এই যে ছোট্ট ত্রিভুজটা আছে, মানে এ ও বি, দেখো এই ত্রিভুজটা কিন্তু আমার সমকোণী ত্রিভুজ, কারণ আমার এই যে কোণটা আছে, কোণ ওটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। সো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে দেখো আমার
সমকোণী ত্রিভুজের এই বাহুটা কি দেখো, এটা কিন্তু আমার সি বাই বি, আর এটা কি আমার, এটা কিন্তু আমার সি বাই এ। তাহলে দেখো আমি কি করতেছি, এখানে ভূমি জানি, কারণ এটা হচ্ছে আমার অতিভুজ, কারণ লম্ব বিপরীতে থাকে আমার কি অতিভুজ, তাহলে ভূমি আর লম্ব আমি এখানে জানি, তাহলে কিন্তু আমরা এরকম করতে পারবো। যেমন এটাকে যদি তুমি ধরো, তুমি এরকম দেখো, এটাকে ভূমি ধরো, এটা যদি লম্ব ধরো, তাহলে দেখো আমার অতিভুজ কিন্তু বের হয়ে গেছে। সো তুমি এরকম করতে পারো, মানে ছোটো করে লিখে দিই এখানে ত্রিভুজ, কারণ কষ্ট করে আমি কেন দূরত্ব সূত্র দ্বারা এটা বের করতে যাবো, এখান থেকে তো বের করতে পারি। ত্রিভুজ এ ও বি সমকোণী, সমকোণী হলে তুমি দেখো আমার অতিভুজটা কী হবে, এবিটা অতিভুজ, কারণ লম্বের বিরুদ্ধে অতিভুজ থাকে, তাহলে এবি হবে তোমার দেখো ভূমি যদি ধরো এটা, তাহলে এটা কী হবে দেখো, ওটা বলো সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস তোমাদের সি স্কোয়ার বাই বি স্কোয়ার, এরকম আসবে সি স্কোয়ার বাই বি স্কোয়ার, বা তোমরা এখানে দেখো সিটা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি, বাই বি ইকুয়াল টু রুটের বাইরে সি কমন নিয়ে বাইরে নিয়ে, তাহলে শুধু সি থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, এরকম থাকে। সো দেখো এরকম আমরা বা এরকম করতে পারি, এবি ইকুয়াল টু, এখন কী করে দেখো এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার আছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার আছে। সো এখন দেখো আমি কি করি, নিচে যদি এটা কমন নেই, তাহলে দেখো নিচে এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারটা কিন্তু আমি এ স্কোয়ার বি স্কোয়ার বাইরে আনলে কী হবে, এবি হয়ে যাবে, তাহলে তোমার সি বাই এবি, আর এখান থাকবে রুটে বড় এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এমন থাকে আর কি, ঠিক আছে, এটাই হবে। তাহলে দেখো আমি এবিটা কিন্তু ওই ছোট্ট একটু মাত বুদ্ধি খাটে এটা বের করে নিলাম এবি। সো দেখো এবার আমি এখানে মানটা বসাই দিতে পারবো। সো এখানে তুমি বলতে পারবো যে হাফ ইন্টু, দেখো এবিটা আমি পাইছি হচ্ছে এরকম সি বাই এবি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম, আর পিএমটা হচ্ছে আমার ডি ইন্টু ডি, তাহলে এটা আমার 2 নং সমীকরণ। এখন দেখো 1 নং সমীকরণ আমার কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল, 2 নং সমীকরণ কি আমার ত্রিভুজের ক্ষেত্রফল আর কি, ঠিক আছে। সো দেখো এই দুইটা পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান, তাহলে আমি দুটাকে যদি সমান লিখে দিই এরকম আসলে দেখো, তুমি বলতে পারো যে শর্ত মতে দুইটা সমীকরণ কিন্তু সমান, তাহলে আমি কি করে দিই দেখো, এখানে এটা পাইছি কত, এটা পাইছি হচ্ছে হাফ ইন্টু সি বাই এ বি এক্স ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি, এটা আসবে, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখে দিই। তাহলে দেখো প্রথমটা হচ্ছে হাফ, এরকম ছিল হাফ ইন্টু সি বাই এ বি, আর এটা ছিল হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ডি ইকুয়াল টু ওই বড়োটা আর কি, হাফ তোমার হচ্ছে সি বাই এ বি ছিল এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এরকম ছিল। তাহলে দেখো এখানে অনেকগুলো জিনিস কাটা যায়, যেমন এখানে আমার এ বি সি বাই এ বি সি বাই এ বি কিন্তু কাটা চলে গেল, আর এই হাফ হাফও কিন্তু কাটা চলে গেল, তাহলে দেখো কী থাকে এখানে। সো আমি যদি শুধু ডিটাকে রেখে দিই, তাহলে দেখো যদি ডি রেখে দিই, ডি রাখলে দেখো কী থাকে এখানে, এটা নিচে চলে যাবে, তাহলে এখানে আসে হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, আর নিচে চলে যাবে তোমার কত রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই কিন্তু আমার সূত্রটা ছিল, দেখো ডি এর সূত্র, বুঝতে পারছি। দেখো আমার মেইন সূত্র যেটা লিখছিলাম এটা কিন্তু এখানে লিখছিলাম। সো আমরা এখানে মডুলাস নিয়ে কাজ করে নেই, জাস্ট তোমাদের সূত্রটা দেখালাম যে হ্যাঁ সূত্রটা আসছে। সো এই হচ্ছে অবস্থা। সো মডুলাস নিয়ে কাজ করলে ওটা ভিন্ন জিনিস হতো, কারণ দুটো সমীকরণ নিয়ে কাজ করতেছে, মডুলাস নিলে তোমরা আরও মানে আওলাই ফেলাইতে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো আমি একটা কথা বলি, এখান থেকে মডুলাস এখন দেওয়ার আগে, মানে এখানে মডুলাস দিলাম না ধরো, এখন মডুলাস দেওয়ার আগে আমার কিছু জিনিস জানা লাগবে আর কি, ঠিক আছে। সো দেখো আমরা কিন্তু এই পিএবির ক্ষেত্রফলের ক্ষেত্রে কিছু জিনিস জানি আর কি, মানে এখানে যে ত্রিভুজের পিএবির ক্ষেত্রফলটা বসাইছি বা বের করছি, এই ক্ষেত্রে আমরা কিছু জিনিস জানি। যেমন দেখো যে আমরা এই পিএবির ক্ষেত্রফলের বেলায় এখানে দেখো আমি বিন্দুগুলো যখন বসাইছি তখন দেখো কি পি বসাইছি, তারপর এ বসাইছি, তারপর বি বসাইছি, দেখছো পি মানে নির্ণয়কে কী করেছি, পি বসাইছি, এ বসাইছি, তারপর কি আমি বি বসাইছি, তার মানে দেখো কীভাবে করছি আমার পি এ বি, তাহলে এটা কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজ করছে। পি এ বি আমি পি এ বি মানে স্থানাঙ্কগুলো আমি কী বসাইছি, অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি। আর আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা যখন
তোমাদের বিন্দুগুলো বসে বা স্থানাঙ্কগুলো বসে তখন কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল পজিটিভ আসে, ত্রিভুজের ক্ষেত্রে পজিটিভ আসে বা নিশ্চয় একটা কিন্তু আমার পজিটিভ আসে। যেমন এরকম জানতাম যে যদি এরকম হয় মানে এন্টি ক্লকওয়াইজ বসাই, তাহলে আমরা বিন্দুগুলো স্থানাঙ্কগুলো যদি এন্টি ক্লকওয়াইজ বসাই তাহলে দেখো এটা কি আসে, তাহলে এটা আসবে তোমাদের মানে ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আসে কি আমার পজিটিভ আসে বা নিশ্চয়কটা কিন্তু আমার পজিটিভ আসে আর কি, ঠিক আছে। এটা আমরা জানতাম। আর বিন্দুগুলো যদি আমরা ক্লকওয়াইজ বসাই তাহলে কিন্তু আমার মানে ক্লকওয়াইজ বসাই তাহলে কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা আসবে কি, এটা হচ্ছে প্লাস, আর এই ক্লকওয়াইজ আসলে ত্রিভুজের ক্ষেত্রফল আসে মাইনাস, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি মাইনাস আসে বা নিশ্চয় একটা হচ্ছে আমার কি আসে মাইনাস আসে। এটা কিন্তু আমরা আগে থেকে জানতাম বা তোমাদের এটা আমি আগেও বলছি আর কি, ঠিক আছে। আর যদি একই সরল রেখায় আমার থাকে মানে তিনটা বিন্দু, সেক্ষেত্রে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য পাচ্ছি। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল আমি পজিটিভ পাই কখনো পাই নেগেটিভ। বিন্দুগুলো যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ বসাই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাই পজিটিভ, আর যদি বিন্দুগুলো আমি ক্লকওয়াইজ বসাই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাই আমি নেগেটিভ। সো আমরা হচ্ছে মেনলি এখানে তোমাদের যখন এইখানে বিন্দুগুলো নিয়েছি যা বসাইছি দেখো এখানে, তখন আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি ইচ্ছাকৃতভাবে যাতে এটা পজিটিভ আসে, কিন্তু বাইরে চান যদি তুমি ক্লকওয়াইজ বসাইতে তাহলে এখানে নেগেটিভ আসতো। মানে ক্লকওয়াইজ বলতে আর কি, দেখো এখানে আমার ক্লকওয়াইজ বসে ধরো আমার পি বিন্দুটা যদি এরকম নিচে হতো, যেমন এরকম নিচে কোথাও হতো, ধরো এরকম একটা অবস্থা, এটা তো নিচে হতে পারতো, ধরো বা আরও দূরে দিলেও হয় সমস্যা নেই। এখানে হয়তো যদি এখানে হয়তো পি বিন্দুটা একটু, তাহলে কি হতো, এটা হচ্ছে আমার পি, এটা তো নিচেও হতে পারে তাই না, কারণ মানে তোমার এই এক নং সরলরেখার উপরে কোথাও হতে পারে, এক নং সরলরেখার নিচে কোথাও কিন্তু আমার পি বিন্দু হতে পারে, সমস্যা নেই। আমি তো জানি না ও কোথায় আছে, ওকে উপরে আছে নাকি নিচে আছে এটা আমি জানি না। সো এটা হচ্ছে আমার পি x1, কারণ ও তো তোমাকে বলে দেবো না যে এটার উপরে আছে, এই এক নং সরলের উপরের দিকে আছে বা এক নং সরলের নিচের দিকে আছে, এটাও বলে দেবে না। ও বলে দেবে যে হ্যাঁ এক নং সরলরেখা থেকে মানে এই বিন্দু থেকে এক নং সরলরেখার দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব এটা। সো তুমি কখন কেমন আইডেন্টিফাই করবো, অবশ্যই তোমার এখানে দুইটা বিন্দু, একটা এই পাশে থাকতো আর একটা এই পাশে থাকতো। সো যদি এখানে হয় তাহলে দেখো এটা হবে আমার কি পিএম লম্ব, এটা হবে আমার ডি এখানে, এটা কিন্তু আমার ডি এখানে, বুঝতে পারছো। তাহলে দেখো এবার আমি যদি একটু দেখি, একটু যোগ করে দিই কষ্ট করে, এটা যোগ করে দিলাম, তাহলে এটাও কিন্তু আমার দেখো একটা পিএবি ত্রিভুজ হয়ে যায়। দেখো এটাও কিন্তু আমার দেখো পিএবি একটা ত্রিভুজ পিএবি। এবার দেখো পিএবি, আগের পিএবি ছিল হচ্ছে আমার মানে তোমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এরকম বলতে পারো, ধরো এরকম আছে, এরকম ছিল, মানে আগেরটা ছিল এরকম দিকে ছিল। আর এখন দেখো আমার পিএবি দেখো ক্লকওয়াইজ হয়ে গেছে আর কি, এখন হয়ে গেছে ক্লকওয়াইজ। সো এটা হচ্ছে এরকম, ধরো কীভাবে দেখাই, একটু বড় করে দিব নাকি ছোটো করে, ধরো বড় করে দিলাম আর কি, এখন হয়ে গেছে আমার ক্লকওয়াইজ, বুঝতে পারছো। মানে আগে ছিল হচ্ছে আমার এই দেখো পিএবি, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এখন কি হয়ে গেছে দেখো পিএবি মানে হচ্ছে ক্লকওয়াইজ, পিএবি ক্লকওয়াইজ। সো এই হচ্ছে তোমাদের আসল ঘটনা, বুঝতে পারছো। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পিএবি যদি আমার পি বিন্দুটা এবি রেখার উপরে কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, আর পি বিন্দু যদি আমার এবি রেখার নিচে কোথাও থাকে তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে ক্লকওয়াইজ আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমরা তো জানি যে ক্লকওয়াইজ যদি আমার বিন্দুগুলো বসাই তাহলে কিন্তু আমার পিএবি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু মাইনাস আসে আর কি, ঠিক আছে। সো এখন দেখো তার মানে তখন কিন্তু আমরা এখানে এক নং সমীকরণে এখানে মাইনাস পেতাম, কারণ এটা আমি ক্লকওয়াইজ বসাইতাম, ঠিক আছে। কিন্তু আমরা বসাইছি হচ্ছে প্রথম ক্ষেত্রের জন্য, তো দ্বিতীয় একটা ক্ষেত্রে তো হতেই পারে, তোমরা এখন দেখতেছো আর কি, ঠিক আছে। সো আমরা এখানে ইচ্ছাকৃতভাবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ বসেছি যাতে প্লাস আসে, তাহলে তুমি অনুভব বলে দিতে পারবো আর কি। যেমন দেখো এখানে আমি বলে দিতে পারি যে অনুরূপভাবে এরকম ভাই, এখানে মেইনলি আমার প্লাস মাইনাসটা নিয়ে অনেক বেশি চিন্তা করা লাগে প্রতিটা সূত্রের ক্ষেত্রে। দেখবো অনুরূপভাবে দেখো আমি যদি এখানে বিন্দুটা নিচে হতো বা ক্লকওয়াইজ বসাইতাম এখানে, তাহলে অবশ্যই এখানে মাইনাস পেতাম, এখানে মাইনাস পেতাম, আর এটা তো সেম আসতো। তাহলে কি আমি যদি এই দুইটা সমান রাখতাম তাহলে আমার এই সূত্রে কিন্তু মাইনাস চলে আসতো, মানে এই সূত্রে। তাহলে সেই ক্ষেত্রে অনুরূপভাবে
তুমি বলতে পারো যে ডি ইকুয়াল টু আমাদের মাইনাসে একটা মাইনাস অবশ্যই আসতো, যা আছে তাই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম। ঠিক আছে, এরকম আসতো, বুঝতে পারছো? সো এখন কথা হচ্ছে আমার যেহেতু লম্ব দূরত্ব সর্বদা পজিটিভ, দেখো এটাও ডি এটাও ডি, সো এই দুটাকে আমি একত্র করে আমি প্লাস মাইনাস লিখে দিতে পারি, বা তুমি বলতে পারবে এরকম, মানে ইন জেনারেলের ক্ষেত্রে এদের জন্য আমি লিখতে পারবো এরকম, যেমন তুমি বলে দিতে পারো যে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে আমার এই সরলরেখা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব, 0 সরলরেখার লম্ব দূরত্ব কী হবে দেখো এরকম, যে ডি দুইটাকে একসাথে লিখবো আর কি, তাহলে প্লাস মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে অতিভুজটা নিচে চলে আসছে আর কি। অতিভুজ দ্বারা ভাগ করেছে এরকম কিছু, বা তুমি যেহেতু ডিটা অলওয়েজ আমাকে প্লাস আসবে, কারণ এটা হচ্ছে লম্ব দূরত্ব, সো ডির ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি জাস্ট মডুলাস দিয়ে দেবো আর কি। সো শুধু উপরের অংশ মডুলাস হবে, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি গোটা বড় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই দুইটার ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারবো আর কি, বুঝতে পারছো কেন এখানে প্লাস মাইনাস আসছে? সো শিট এখানে আবার কালার করে গেল, বুঝতে পারছো কিনা আমি জানি না। সো প্লাস মাইনাসটা কেন আসছে বুঝতে পারছো? আমি শুরুতে এখানে যদি মডুলাস দিতাম তোমরা বুঝতে যে হ্যাঁ ভাইয়া বলতেছো যে এটা মডুলাস, কারণ খেতে বলতে মডুলাস হয়, সো এই জন্য মডুলাস, এই জন্য আমি মডুলাসটা প্রথমে দিইনি, আমি বুঝাইছিলাম যে আমার পি বিন্দুটা যদি উপরে থাকে তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এই জন্য আমার একটা পজিটিভ আসে, পি বিন্দু যদি আমার সরলরেখা নিচে থাকে তাহলে ক্লকওয়াইজ হয়, তখন এখানে নেগেটিভ আসে, তাহলে দুইটা ক্ষেত্রকে আমরা একাত্র করে লিখে দিছি আর কি, বুঝতে পারছো? সো এই জন্য আমি প্লাস মাইনাসটা দিছি এখানে, বুঝতে পারছো? সো প্লাস মাইনাসটা কেন আসছে এটা তো বুঝতে পারছো না, এই প্রমাণ থেকে বুঝতে পারলেই হয়। এই হচ্ছে তোমার আসল ব্যাপার, তার মানে আমার কি এখানে এই সরলরেখার সমীকরণটা কিন্তু দেওয়া ছিল এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? এই সরলরেখাটা দেওয়া ছিল আর একটা বিন্দু দেওয়া ছিল, সো এই ক্ষেত্রে আমার এই লম্ব দূরত্ব বের করে দিন, আমরা এই সূত্রটা ইউজ করবো আর কি, ঠিক আছে? এটাই গেল। সো এখানে আমি টুকটাক আর কয়েকটা জিনিস ক্লিয়ার করে নিই, যেমন দেখো আমি এখানে তো বললাম যে আমার যখন পি বিন্দুটা আমার কি, দেখো এখানে পি বিন্দুটা যখন আমার এই এবি সরলরেখার উপরে কোথাও আছে তখন কিন্তু আমার পি এবি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পজিটিভ আসছে, বা ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি এবি ত্রিভুজের ক্ষেত্রফলটা পজিটিভ আসছে, আর সূত্রটা কী ছিল, প্লাসের ছিল, আর যখন আমার পি বিন্দুটা আমার নিচে ছিল এবির নিচে ছিল তখন কিন্তু আমার কি ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ আসে, কারণ এখানে স্থানাঙ্কগুলো হচ্ছে ক্লকওয়াইজ। সো এখন আরেকটা বিষয় হতে পারে, দেখো আমার পি বিন্দু তো আমার এবির উপরেও হতে পারে, সো পি বিন্দু যদি এবির উপরে হয় বা এবি সরলরেখার উপরে হয়, মানে উপরে যে কোনো একটা বিন্দু হতে পারে না, সো সেই ক্ষেত্রে কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু শূন্য আসবে, এটা কিন্তু মনে রাখো। বা যদি এটার উপরে আসে, দেখো এই এবি সরলরেখার উপরে যদি পি বিন্দু হয় তাহলে কিন্তু আমার এই লম্ব দূরত্ব শূন্য আসে, মানে ডি ইকুয়াল টু 0 আসে তখন, কারণ সেখানে তো কোনো লম্ব দূরত্ব নাই, মানে ও জাস্ট এটার উপর দাঁড়াই রয়েছে আর কি, মানে এটা কমতে 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 দেখো এখানে চলে আসছে, তার মানে কি আমার ওই বিন্দু হতে বা পি বিন্দু হতে আমার এই সরলরেখার কোনো দূরত্বই নেই, মানে অলরেডি এর উপরে আসছে আর কি, তখন কিন্তু আমার কি লম্ব দূরত্ব শূন্য, তার মানে কি ত্রিভুজের ক্ষেত্রফলও শূন্য হতেছে, বা নিশ্চয়কটা কিন্তু আমার শূন্য আসতেছে আর কি, ঠিক আছে? বা তুমি অন্যভাবে যদি উল্টাভাবে বলো, যদি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে তিনটা বিন্দু কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত আছে আর কি, ঠিক আছে? সো এভাবে বললেও হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমার লম্ব দূরত্বটা শূন্য, বুঝতে পারবা যে এটা আমার লম্ব দূরত্ব এখানে শূন্য। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর হচ্ছে তোমাদের যে ওইটা বললাম, কারণ এই চ্যাপ্টারের ভাই সবচেয়ে ঝামেলা প্লাস মাইনাস নিয়ে, এটা আমি আগেই বলছি যে প্লাস দ্বারা একটা ঘটনাকে মিন করে আর মাইনাস দিয়ে আমার কি আরেকটা জিনিসকে মিন করে আর কি, মানে কিছু একটা মিন করে, প্লাস দ্বারা একটা জিনিস মিন করে, মাইনাস দ্বারা একটা জিনিস মিন করে, আরেকটা জিনিস মিন করে আর কি, ঠিক আছে? যেমন এখানে এবি সরলরেখার উপর যেখানেই আমার পি বিন্দু হোক না কেন অবশ্যই কিন্তু আমার এখানে কি হবে যে
সেটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, মানে পি এবিটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাহলে ওখানে কিন্তু আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু পজিটিভ আসবে আর কি, ঠিক আছে। আর নিচে দেখো এখানে আমার এই এবি সরলরেখার নিচে এখানে যেখানে পি বিন্দু হোক না কেন আমার কিন্তু সেটা আসবে কি মানে পি এবি মানে ক্লকওয়াইজ, এখানে হোক এখানে হোক এখানে মানে এবির নিচে সেটা ক্লকওয়াইজ হলে কিন্তু আমরা ওখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা আসছে নেগেটিভ, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর যদি একজ্যাক্ট তোমার এবি সরলরেখার উপরে পি বিন্দু হয় তাহলে কিন্তু আমার লম্ব দূরত্ব শূন্য আসবে আর কি, ঠিক আছে। মানে কারণ ওখানে আমার দেখো যদি এটার উপরে হয় তাহলে ওই পি বিন্দু যদি এই সরলরেখার উপরে হয় তাহলে কি এই সরলরেখা দ্বারা কি আমার পি বিন্দু সিদ্ধ হবে, তাহলে কি লেফট সাইড এগুলো রাইট সাইড হবে, মানে শূন্য চলে আসবে, কারণ এখানে রাইট সাইডে কি শূন্য আসছে তাহলে ওটা কিন্তু আমার শূন্য চলে আসবে, তার মানে ওখানে আমার কি কোনো লম্ব দূরত্ব থাকতেছে না আর কি, ঠিক আছে। সো লম্ব দূরত্ব শূন্য আর কি। সো এইরকম হচ্ছে ব্যাপার যে প্লাস মাইনাস দিয়ে তোমাদের অনেক ঝামেলা আছে, বা এখানে তোমরা আমি এখানে বলছি যে দেখো এখানে আমি পি এ বি বলতেছি, পি এ বি বা পি এ বি, আমি কিন্তু পিটাকে প্রথম রেখে বলতেছি, দেখো অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপারও আমি বলতেছি পি এ বি, আর ক্লকওয়াইজের ব্যাপারও বলতেছি পি এ বি, কিন্তু তুমি যদি মানে একটু চেঞ্জ করে বলো মানে এপি বি বা বিপি এ এরকম বলো তাহলে কিন্তু ঘটনা একদম চেঞ্জ হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো সর্বদা তোমাকে মানে তুমি এপি বি বলতে পারবে না বা বিপি এ বলতে পারবে না, এরকম বলতে সবসময় তো তোমাকে বলতে হবে যে পি এ বি, এটার ক্ষেত্রে কি আমার পি এ বি, এটা মনে রেখো আর কি, ঠিক আছে। সো মানে তোমাদের বুঝতে পারছো মানে ক্ষেত্রফলের বেলা এটাই বলা লাগবে যে পি এ বি আর পি এ বি, যদিও তুমি জানো যে আমার এ পি বি বা বিপিএ এগুলা ক্ষেত্রফলের মান সব জায়গায় সমান, তবে আমরা যেহেতু বিন্দুগুলো বসাইছি এই জন্য আমরা সবসময় কী করতে হবে মানে সিরিয়াল মেনটেন করতে হবে, পি এ বি এখানে কি পি এ বি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, মানে মেন কথা হচ্ছে আমার পি বিন্দুটা দেওয়া ছিল আর এবি সরলরেখা দেওয়া ছিল, এখন আমি পি বিন্দু থেকে আমি এবি রেখার উপর লম্ব আঁকছি, মানে পি বিন্দু থেকে এবি রেখার উপর, এই জন্য আমি বলছি হচ্ছে পি এ বি, বুঝতে পারছো। আর যদি এই বিন্দু থেকে লম্ব টানতাম তাহলে ওইখানে আমি এপিবি বা অন্য কিছু বলতে পারতাম, যেহেতু আমি পি বিন্দু থেকে এবির উপর লম্ব টানছি এই জন্য আমি পি কে আগে কাউন্ট করছি, মানে পি এ বি, তার এটাও কি আমার পি এ বি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আর দেখো তুমি যদি বাই এনি চান্স এখানে আমি এপিবি বলে দিই তাহলে দেখো এপিবি, তাহলে দেখো এটা কিন্তু আমার ক্লকওয়াইজ হয়ে যায়, দেখো এপিবি বললে দেখো উপরেই ক্লকওয়াইজ যায়, তাহলে কি ক্লকওয়াইজ হয়ে যায়, তাহলে কিন্তু আমার জিনিসটা মানে পুরাই চেঞ্জ হয়ে গেল, ঘটনাটা পুরাই চেঞ্জ হয়ে গেল আর কি, ঠিক আছে। সো ক্লকওয়াইজ হলে তো আমার এখানে মাইনাস চলে আসবে, ঠিক আছে, যদিও মান একই থাকবে কারণ ক্ষেত্রফলের মান তো আমার সেম থাকে, এটা তো আমরা জানি। সো এটাকে আসলে ছয়ভাবে বলা যায়, মানে এই পিএবি ত্রিভুজটাকে, যেমন এখানে তুমি বলতে পারো যে পিএবি একভাবে বলতে পারো, বা তুমি বলতে পারো যে পিবিএ এইভাবে বলতে পারো, বা এখানে আমার কি এপিবি বলতে পারো, এপিবি বলতে পারো, বা এবিবি বলতে পারো, ঠিক আছে, মানে প্রত্যেকটা দুইটা করে বলতে পারো, কারণ তোমরা হচ্ছে এখানে যদি তোমাদের ওই কি বলে তোমরা বিন্যাস সমাবেশ এইগুলো জানো আর কি। সো এটাকে আমরা সবভাবে বলতে পারি, হ্যাঁ। বা তুমি বলতে পারো যে বিএপি, দেখো বিএপি বলতে পারো বা বিপিএ বলতে পারো, সবাই বলে, তবে মেইন কথা হচ্ছে আমরা মাত্র একভাবে বলতে পারি, সেটা কি আমার পিএবি, সবসময় কি পিএবি, এখানে পিবিএও বলতে পারবে না, ঠিক আছে। সো এই ছয়ভাবে আমরা বলতে পারি, তবে ছয়ভাবে বললে হবে না, বলতে হবে জাস্ট একভাবে। আর এই ছয়টা যদি ছয়ভাবে বলো এই ছয়টা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু একটাই আসবে, বা ক্ষেত্রফলের মান কিন্তু সমান আসবে, আর ছয়টা ত্রিভুজ কিন্তু আমার এখানে একটাই ত্রিভুজ, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, মানে ভিন্নভাবে না বলে আমরা শুধু কী হচ্ছে পি বিন্দু থেকে বলবো আর কি, পি বিন্দু থেকে শুরু করব, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, তাহলে আমরা একটা ডিরেকশনকে পাবো আর কি, বুঝতে পারছো, এই জন্য শুধু আমরা কি পি দিয়ে বলতেছি আর কি, বাদবাকিগুলোকে স্কিপ করতেছি। সো এই হচ্ছে ব্যাপার। আর তুমি যে সবভাবে বলো না কেন, বললে কিন্তু ওই অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজের মানে দুইটা ডিরেকশন আসবে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা ক্লকওয়াইজ, এর বাইরে কিন্তু কিছু আসবে না আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার, তবে আমি যেহেতু এখানে পি বিন্দু আমার দেওয়া ছিল আর যে বি সল দেখা দিয়েছিল, তাহলে আমি পি থেকে শুরু করব, পি থেকে শুরু করে আমি কি বলবো যে পি এ বি, মানে পি এ বি বলবো, পিবি এও বলবো না, কারণ ঘটনা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে একভাবেই বলবো সবসময়, এটার ক্ষেত্রে পি এ বি, এটার ক্ষেত্রে আমার পি এ বি আর কি, ঠিক আছে। আর বাদ বাকিগুলো তো দূরের কথা, মানে এখানে পিবি এও বলতে পারবো না, বা এপিবি বলতে পারবো না, এবিপি বলতে পারবো না, এরকম কিছু বলতে পারবো না, তবে তুমি যেভাবে বলো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজের বাইরে কিছু যাবে না, মানে দুইটা ডিরেকশনই আসবে আর সবসময়। সো এই জন্য আমরা একটা স্পেসিফিকভাবে বলবো যে পি এ বি একটার জন্য ক্লকওয়াইজ আসছে, এটা কি আমার পি এ বির জন্য এটার জন্য ক্লকওয়াইজ আসছে, এটার জন্য আমার কি এটার জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে, এটার জন্য আমার কি ক্লকওয়াইজ আসতেছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা, তার মানে আমাদের এটা কি গেল, যে এটা হচ্ছে আমার একটা বিন্দু হতে একটা সরলরেখার লম্ব দূরত্ব গেল আর কি, ঠিক আছে।
সো এটার একটা অনুসিদ্ধান্ত আছে। সো তোমরা অনুসিদ্ধান্তটা বুঝে গেছো আশা করি, কারণ এখানে আমাদের যেহেতু একটা বিন্দু, তাহলে ওই বিন্দুটাকে আমার মূল বিন্দু হতে পারে। সো এরকম বলতে পারবে তোমরা যে একটা অনুসিদ্ধান্ত বলতে, এটা হচ্ছে আমার মেইন সূত্র ছিল। সো অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে আমার অনুসিদ্ধান্ত, মানে মেইন সূত্রের অনুসিদ্ধান্ত আর কি। অনুসিদ্ধান্ত এটা অনুসিদ্ধান্ত করা বলে যে মূল বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব, ঠিক আছে। ওরা বলে এরকম যে মূল বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব আর কি। সো ধরো এটা হচ্ছে আমার মূল বিন্দু দেওয়া ছিল, ধরো এটা হচ্ছে আমার মূল বিন্দু 0,0 বিন্দু, আর এটা হচ্ছে আমার একটা সরলরেখা দেওয়া আছে। ধরো এটা হচ্ছে আমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 একটা সরলরেখা দেওয়া আছে। এখন আমি বললাম যে মূল বিন্দু থেকে আমার এই সরলরেখার উপর একটা লম্ব টেনে দেওয়া চালু, সেটাই হবে আমার লম্ব দূরত্ব। যে এটা হচ্ছে আমার লম্ব টেনে দিলাম, তাহলে এই যে দূরত্বটা আছে এটা হচ্ছে আমার কি ডি। সো মূল বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। এখন দেখো সূত্র তো একই, মানে এটা আমার যেহেতু মেইন সূত্র, সো মেইন সূত্র অনুসিদ্ধান্ত এটা। তাহলে দেখো আমার কি আসে, যেমন আমার সূত্রটা ছিল এরকম, ডি ইকুয়াল টু এটা লম্ব দূরত্ব। সো আমি এখানে মডুলাস নিয়ে কাজ করব। যেমন এখানে নিচে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইতে আছে, কোনো সমস্যা নয়, এটা জানি। সো এখানে দেখো আমি বলছি যে মানে এই সমীকরণে এক্সের জায়গায় এক্স1 বসাবা, ওয়াইয়ের জায়গায় ওয়াইন বসাবা আর কি, সিটা সি থাকবে। তাহলে দেখো আমি যদি এক্সের জায়গায় এক্স1 বসাই তাহলে 0 চলে আসে, আবার ওয়াইয়ের জায়গায় কি আমি যদি ওয়াইন বসাই তাহলে 0 চলে আসে, তাহলে এটা কিন্তু 0 চলে যাচ্ছে। তাহলে দেখো এরকম থাকে যে a ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস সি, এরকম আসে। এরকম যদি আসে তাহলে দেখো আমার এই পুরো এই দুইটা অংশ 0 0 চলে, তাহলে দেখো এটা কি আসে, ডি ইকুয়াল টু এখানে আসে তোমাদের সি, শুধু সি থাকবে উপরে, মূল শুধু সি, আর নিচে থাকতেছে কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছো? সো এইটা কিন্তু থাকতেছে আমার, তার মানে শুধু ধ্রুবক পদ ডিভাইড বাই ওটা পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা অতিভুজটা আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? বা এটাকে আমরা যদি এই মূল্যের সাথে বোঝাই দিতে চাও তাহলে এরকম বলতে পারো, ডি ইকুয়াল টু প্লাস মাইনাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম এটা বললে হবে আর কি, ঠিক আছে। সো যদি মূল বিন্দু থেকে আমার কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব হয় তাহলে সেক্ষেত্রে আমার ধ্রুবক পদ ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজটা আর কি, ঠিক আছে। বা বলতে পারো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা রুট ওভার তুমি বলতে পারো যে এক্সের সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ আর কি, ঠিক আছে, মানে আগের সূত্রটা আর কি, ঠিক আছে। সো আর একটা জিনিস মনে রাখবা যে এই চ্যাপ্টারে আমি যত সূত্র দেখাবো সব সূত্রের নিচে হচ্ছে এই অতিভুজটা থাকবে আর কি, বা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা থাকবে আর কি, ঠিক আছে, বা এক্সের সহগ প্লাস ওয়াই সহগের স্কোয়ার থাকবে আর কি, মানে এক্সের সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গটা থাকবে। সো এটা নিয়ে এত টেনশন করা দরকার না, খালি উপরের জিনিসগুলো চেঞ্জ হবে আর কি। সো এইটা হচ্ছে তোমাদের একদম সিদ্ধান্ত গেল, মানে মূল সূত্রের। সো এখন দেখো আরও যদি কিছু জিনিস দেখি, সো এটা একটা টপিক আর কি, ঠিক আছে। এরপর ওরা বলে যে তোমাদের দ্বিতীয় যে জিনিসটা, সো এই টাইপের অনেক ম্যাথ আছে, আমি পরে দেখাবো, আগে তোমাদের থিওরিগুলো শেষ করে দিই। এরপর ওরা বলে যে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বা দূরত্ব যেটাই বলো আর কি, ঠিক আছে, কারণ দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বকে বুঝি। সো ওরা বলে যে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বা তুমি বলতে চাও লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলে দেওয়া লাগবে না, তো তুমি তো জানো এটা লম্ব দূরত্বই হবে, কারণ অন্য দূরত্ব ছাড়া, লম্ব দূরত্ব ছাড়া অন্য দূরত্ব হলেও তো বলে দিত আর কি, ঠিক আছে।
সো এখন দেখো আমার ধরো এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে, এখানে কিন্তু বিন্দু দেওয়া না, বলছে দুইটা সরলরেখা আর কি। সো এটা হচ্ছে আমার ধরো, আচ্ছা এটা 1 নং সরলরেখা, আর এটা সমান্তরাল ধরো আরেকটা আছে এরকম। সো এটা আমার 1 নং সরলরেখা, আর এটা আমার 2 নং সরলরেখা। সো এখন দেখো 1 নং সরলরেখার সমীকরণ ধরো এখানে আছে এক্স প্লাস, আচ্ছা এটা 2 নং ছিল, সরি এটা হচ্ছে আমার 1 নং, হ্যাঁ, যেমন এ এক্স প্লাস বিওয়াই প্লাস ধরো এটা হচ্ছে C1 0, ঠিক আছে। সো আমি কেন A1 B1 লিখলাম না এটা আমি একটু পরে বলি। সো এখন দেখো এটা যদি আমার 1 নং সরলরেখার সমীকরণ হয়, এখন আমরা তো জানি যে একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কিন্তু আমরা বের করা শিখছি। সেক্ষেত্রে আমার কী করা লাগে, এক্স আর ওয়াইয়ের সহগগুলো সেম লাগে, কারণ ওখানে A1/A2 = B1/B2 ছিল, আমরা তো দেখছি, বা M1 আর M2 কি সমান থাকে, ঢাল সমান হয় তাদের। তাহলে এখানে সেই অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে এটার যে এক্সের সহগ থাকে আর ওয়াইয়ের সহগ থাকে সেম, এটারও কি এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ সেম হবে, শুধুমাত্র ধ্রুবপদটা চেঞ্জ হয়। তাহলে এটা বলতে পারবো যে আমার এক্স প্লাস বিওয়াই থাকবে, প্লাস হচ্ছে আমার ধ্রুবপদটা চেঞ্জ হবে আর কি। আমরা কে দিয়েছিলাম, এখন দিলাম ধরো C2 = 0। সো এটা হচ্ছে আমার দুইটা সমান্তরাল সরলরেখা। এখন C আর C2 কিন্তু চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো তো, মানে ধ্রুবপদটা আলাদা আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এটা হচ্ছে আমার এই দুইটা সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব যেটা বলো আর কি, ঠিক আছে। এইটা, সো এটা হচ্ছে আমার ডি, বুঝতে পারছো। এই ডি দূরত্বটাকে তোমার বের করতে হবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন এখানে একটু ঝামেলা আছে, আমি তো তোমাকে বললাম যে একটা সরলরেখা সমান্তরাল একটা সরলরেখার কিন্তু এরকম হয়। এখন কথা হচ্ছে ভাই, সবসময় তো আমরা দেখো যখনই এরকম ধরে নিয়েছিলাম যে অনুপাতের মানটা 1 ছিল, মানে A1/A2 = B1/B2 = 1 ছিল, তখন আমরা দেখছিলাম যে A1 = A2 হয়, B1 = B2 হয়। অনুযায়ী আমরা এখানে A সমান রাখছি, B সমান রাখছি, কিন্তু মানে ইন জেনারেল কিন্তু ওখানে বলা নাই যে ওখানে অনুপাতের মানটা শুধু 1ই হবে। অনুপাতের মান তো 2 হতে পারে, অনুপাতের মান 3 হতে পারে, অন্য যে কোনো মান হতে পারে আর কি, ঠিক আছে। মানে এক্স আর ওয়াই এর তোমার কি সহগের অনুপাতটা কিন্তু আমার সমান ছিল, কিন্তু সহগ সবসময় একই থাকবে, একই হবে কি না, বা সহগ কি সবসময় কি একই সমান হবে কি না, এই কথা কিন্তু বলা নাই। মানে তোমার এটা কিন্তু এরকম বলা হয় নাই। মানে আমি দেখাই, আমাদের এরকম ছিল যে তোমাদের যদি দেখাই, আমি এরকম বলছিলাম যে A1/A2 = B1/B2, এটা হচ্ছে আমার মানে ইন জেনারেল আর কি, ঠিক আছে। সো এটার মান যদি আমার 1 হয়, আমি ধরি এটার মান যদি =1 হয়, তখন আমার কি হয়, A1 = A2 হয়, আর B1 = কি আমার B2 হয়, এরকম দেখছি, ঠিক আছে। কিন্তু সবসময় তো 1 হবে, বিষয়টা এরকম না। 1 ছাড়া তো অন্য কিছু হতে পারে, এটা তো আমরা তোমরা জানো আর কি, ঠিক আছে। বা তোমরা এরকম বলতে পারো যে এরকম হতে পারে, যেমন 1 নং সরলরেখা থেকে 2 নং সরলরেখা কি, মানে 1 নং সরলরেখা দ্বিগুণ হতে পারে 2 নং সরলরেখা, বা 1 নং সরলরেখা 3 গুণ হতে পারে 2 নং সরলরেখা, এরকম হতে পারে না। সো সেই ক্ষেত্রেও কিন্তু দেখো মানে তোমাদের এরকম, সেক্ষেত্রেও আমার মেইন সূত্র কিন্তু ছিল এইটা আর কি, এইটা মানে তাদের অনুপাতটা সমান থাকবে আর কি, ঠিক আছে। সো যদি 1 নং সরলরেখাটা দ্বিগুণ, দ্বিতীয় সরলরেখাটা দ্বিগুণ হয়, বা 3 গুণ হয়, বা 4 গুণ হয়, সেক্ষেত্রে আমার এইটা কিন্তু মেইন কথা আছে। কিন্তু এখানে কিন্তু আমার হয়তো 2 আসবে, হয়তো 3 আসবে, হয়তো 4 আসবে, কিন্তু 1 সবসময় আসবে না। সো 1 আমরা ধরে নিয়ে এটা করছি আর কি, ঠিক আছে। সো ফার্স্ট কথা হচ্ছে তোমার 1 নং আর 2 নং সরলরেখা যদি সমান্তরাল হলে আমার সহগের অনুপাত কিন্তু সমান থাকবে আর কি, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা সহগ কিন্তু মানে যেমন ধরো এরকম, যেমন ধরো এটা হচ্ছে ধরো 1 নং সরলরেখা এরকম আছে x প্লাস ওয়াই প্লাস 3 = 0, ঠিক আছে। এটা ধরো আমার 1 নং সরলরেখা। এখন 2 নং সরলরেখা, এটা আমার 1 নং সরলরেখা এরকম। এখন 2 নং সরলরেখা ধরো এরকম হচ্ছে 2x প্লাস 2y প্লাস তোমাদের ধরো এরকম 7 = 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। এখন কত হচ্ছে ভাই, দেখো এখানে আমি যদি করি এরকম করি, যেমন এখানে কিন্তু আমার এরকম আসবে, দেখো যে যদি এরকম করো যে অনুপাত করো, তাহলে A1/2 করে দেখো 1/2 = মানে A1/2 করলে এখানেও কিন্তু 1/2 আসতেছে। তার মানে কি আমার এখানে কিন্তু 1 আসতেছে না, হাফ আসতেছে, ঠিক আছে, বা এটা হচ্ছে হাফ, মানে এখানে আমার অনুপাতটার মানটা কত আসতেছে, হাফ আসতেছে, এখানে 1 আসতেছে না আর কি, ঠিক আছে, বুঝতে পারছো। বা তুমি বলতে পারো যে এখানে 1 নং সরলরেখার দ্বিগুণ হচ্ছে আমার 2 নং সরলরেখা, এরা কিন্তু সমান্তরাল, স্টিল এরা সমান্তরাল, কারণ সমান্তরালে আমার সূত্রেই বলা হয়েছে বা কন্ডিশনেই বলা হয়েছে যে 1 নং সরলরেখার অনুপাত, মানে 1 নং সরলরেখা এক্সের অনুপাত
আর তোমার 2 নং সরলরেখা মানে 1 নং আর 2 নং সরলরেখা x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান হবে, 1 হবে সবসময়, এটা বলা নাই আর কি, ঠিক আছে। বা তোমার এরকম হতে পারে, ধরো যদি 1 নং সরলরেখা এরকম হয় যে 4x প্লাস 8y ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু 0 প্লাস ধরো c ইকুয়াল টু 0, এরকম c1 ইকুয়াল টু 0, বা এখানে বললো এরকম যে 2 নং সরলরেখা এরকম বললো যে 2x প্লাস 4y প্লাস তোমাদের c2 ইকুয়াল টু 0, এরকম। দেখো ওরাও কিন্তু সমান্তরাল, কিন্তু এখানে দেখো তুমি এইটা বের করে দেখো, a1/2 করে দেখো, 4/2 ইকুয়াল টু দেখো এখানে আমার আসবে 8/4, তাহলে দেখো এখানে কত আসে, যদি ইয়ে করি তাহলে কিন্তু আমার 2 আসে, দেখছো অনুপাতটা এখানে 2 আসছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এখানে আমার সবসময় যে a1/2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু 1 আসবে, বিষয়টা এরকম না, মানে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাতের সমান থাকবে। এখন সমান কত, সমানের মানটা কত, সবসময় কি 1 না, সবসময় 1 না, 2 হতে পারে, 3 হতে পারে, মানে 1 নং সরলরেখা থেকে 2 নং সরলরেখা দ্বিগুণ হতে পারে, বা 1 নং সরলরেখা 2 নং সরলরেখা 3 গুণ হতে পারে, বা 4 গুণ হতে পারে, 5 গুণ হতে পারে, কোনো সমস্যা নাই। সো ভয় পাওয়ার কিছু নাই। সো সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো সবসময় চেষ্টা করবো যে 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখার যে সহগগুলো আছে এগুলোকে একরকম বানাতে, কারণ একরকম বানালে তো আমার সমস্যা নেই। যেমন দেখো আমার এই যে সরলরেখাটা আছে, আমি যদি এই সরলরেখাটাকে আমি কী করি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে দেখো এটা সেম এরকম চলে আসে, মানে এই 2 নম্বর সরলরেখার মতো চলে আসবে। বা এই 2 নম্বর সঙ্গে, অথবা আমি কী করতে পারি, 2 নম্বর সরলরেখাকে আমি যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু ওর মতো হয়ে যায় একদম। সো এরকম, সো আমরা কী করবো সবসময়, যদি এরকম আলাদা আলাদা থাকে, মানে 2 গুণ 3 গুণ করে থাকে এরকম, সবসময় আমরা চেষ্টা করবো যে তাদেরকে সেম বানিয়ে নিতে, মানে 1 নং আর 2 নং সরলরেখাকে একদম, মানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে সেম বানিয়ে দেয়, যাতে আমার a1 বাই a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু 1 আসে, ঠিক আছে, 1 বানিয়ে, তাহলে আমার সব কিছু আমি সমীকরণ বানাতেও সহজ হবে, অঙ্ক করতেও সহজ হবে, বুঝতে পারছো, মানে সেম বানিয়ে নেবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার, মানে দুটি সরলরেখা যদি এরকম সমান্তরাল হয় তবে অবশ্যই আমার কি এক্স এর সহগ আর ওয়াই এর সহগ দুটাকে সমান বানিয়ে নিতে হবে, এটা আমার ম্যাথ করার ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন এটা আর কি, ঠিক আছে। সো শুধুমাত্র ধ্রুবপদের পার্থক্য থাকবে, মানে তুমি অঙ্ক করার সময় যদি দেখো যে দুইটা সরলরেখা সমান্তরাল তবে স্টিল তাদের এক্স এর সহগ আর ওয়াই এর সহগগুলো সেম না, বা দেখতে সেম না, সেক্ষেত্রে আমরা কী করবো, আগে এক্স এর সহগ আর ওয়াই এর সহগগুলো দুইটা সরলরেখার সমীকরণে সেম বানিয়ে নেবো আর কি, ঠিক আছে। মানে এখানে এক্স এর সহগ যা থাকবে এখানে তাই থাকবে, এখানে ওয়াই এর সহগ যা থাকবে এখানে তাই থাকবে আর কি, ঠিক আছে। আর ধ্রুবপদ তোমার আলাদা থাকবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের ঘটনা। এখন দেখো আমার এই সূত্রটা আসে, আমি যদি ইয়া করে লিখে দিই, এখানে তো হিবিজিবি হয়ে গেল। সো দেখো এই সূত্রটা এরকম আসে, আমি যদি একটু মুখস্থ লিখে দিই, এরকম আসবে যে দুটি সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব হবে এরকম, ডি ইকুয়াল টু, ওরা বলে এরকম যে, দেখো একটাকে বলছে আমি c1, একটা ছিল c2, কারণ একটা ছিল আমার c1, একটা ছিল c2 আর কি, আর বাদ বাকি জিনিসগুলো কিন্তু সেম ছিল আর কি। সো এখন কথা হচ্ছে ভাই, যদি আমার সেম না থাকে, 1 আর 2 নংয়ের দেখো সহগগুলো সেম থাকে, সেম না থাকে, তাহলে তুমি এই সূত্রটা এমনি অ্যাপ্লাই করতে পারবে না আর কি। সো সূত্রটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমাকে 1 আর 2 নং সরলরেখার কি, মানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগগুলো সেম বানিয়ে নিতে হবে। সো যেমন এটা আসবে এরকম c1, তাহলে বলতে এটা হচ্ছে c1 মাইনাস c2, দেখো শুধু c1 আর c2 আলাদা ছিল, ডিভাইড বাই ওই একই, এটা বড় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে অতিভুজটা দিয়ে ভাগ করে দিছে আর কি, ঠিক আছে। বা এক্স এর সহগ আর হচ্ছে আমার কি এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ আর কি, ঠিক আছে। সো এটাকে তুমি যদি তোমার মডুলাসটা উঠাই দাও, তাহলে এরকম আসবে টি ইকুয়াল টু প্লাস মাইনাস c1 মাইনাস c2 এবারটা রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখানে c1 মাইনাস c2 লিখছি, তুমি c2 মাইনাস c1 লিখলেও সমস্যা নাই আর কি, ঠিক আছে, মানে এটা করলেও হবে। সো এখন এই সূত্রটা কীভাবে আসলো সেটা একটু আমি তোমাদের প্রমাণ করে দেই। তাহলে দেখো এটা আমি একটু প্রমাণ করি। আর এটা প্রমাণটা এত কঠিন না, আগেরটা যেমন ঝামেলা করছিলাম এখন এত কঠিন। যেমন ধরো আমি একটা যদি কোঅর্ডিনেট সিস্টেম আঁকি এরকম, এগুলো আসলে মানে বোর্ডে বা সাদা বোর্ডে যখন, হোয়াইট বোর্ডে যখন তোমাদের মার্কার দিয়ে লেখা যায় তখন অনেক সুন্দর লাগে, আমি অনেক বড়, কিন্তু আমার খাতায় তো কোনো মতে দেখা যায় না এরকম। সো এক্স প্রাইম, এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম। সো দেখো এখানে আমার কি দুইটা সমান্তরাল সরলরেখা এরকম হবে, তো একটা হচ্ছে এরকম, এটা ধরো আমার 1 নং সরলরেখা, আর এখানে ধরো আমার
একটা আছে 2 নং সরলরেখা। সো এটার সমীকরণ ধরো এরকম x প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0। সো এটা যদি 1 নং হয় আর এটা হচ্ছে 2 নংটা হবে এরকম, দেখো x সেম থাকবে প্লাস by সেম থাকবে প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে। সো অঙ্ক করার ক্ষেত্রেও এদের সমান বানাই নিবে আর কি। সো এখন দেখো এইটা হচ্ছে আমার 1 নং, এটা হচ্ছে আমার 2 নং, তারা কিন্তু পরস্পর সমান্তরাল আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমরা যদি দেখি এই মূল বিন্দু থেকে দেখো 1 নং সরলরেখার আমি লম্ব দূরত্বকে বললাম, এটা অন্য কালার দেখাবো নাকি, আচ্ছা এই মূল বিন্দু থেকে আমার দেখো 1 নং সরলরেখার লম্ব দূরত্ব এটা হচ্ছে আমার ধরো d1, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমার d1 আর মূল বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব এটা হচ্ছে লম্ব দূরত্ব থেকে এরকম, আর মূল বিন্দু থেকে ধরো 2 নং সরলরেখার লম্ব দূরত্ব বললাম d2, ঠিক আছে, এটা d2। সো মূল বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব d1 আর 2 নং সরলরেখার লম্ব দূরত্ব d2। দেখো আমরা কিন্তু এই মূল বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব এটা কিন্তু বের করতে জানি আর কি, একদম সহজ। সো এই জন্য আমি বলছি যে একদম প্রথম যে তোমাদের একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব ওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে ওইটাই এই চ্যাপ্টারের মেইন সূত্র আর কি। সো এখন দেখো তাহলে আমার এই মূল বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব পাইলাম d1 আর মূল বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব পাইলাম d2। এখন দেখো আমার এই দুইটা সরলরেখার লম্ব দূরত্ব কী হবে তাহলে, মানে 1 নং আর 2 নং সরলরেখার লম্ব দূরত্ব হবে কত, এতটুকু। দেখো এটা হচ্ছে আমার কি, অন্য কালে দিয়ে লিখি একটু, এতটুকু। এটা কি হবে d ধরো। সো ডিটা কী হবে দেখো d1 মাইনাস d2, পুরোটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কি আমার হয়ে যায় আর কি। তাহলে তুমি এখানে বলতে পারবো যে সরলরেখা দুটির মানে ধরো এখানে তুমি বলতে পারো যে সরলরেখা দুটির মানে মধ্যবর্তী লম্ব দূরত্ব d ইকুয়াল টু d1 মাইনাস d2, ঠিক আছে, এরকম d1 মাইনাস d2 আর কি। সো এরকম যদি হয়, এখন দেখো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমি বলে দেবো যে যেহেতু তোমাদের d1 ইজ গ্রেটার দেন d2, ঠিক আছে। কারণ দেখো ভাইয়া আমার এটা তো 1 নং সরলরেখা হতে পারে, এটা তো 2 নং সরলরেখা হতে পারে, তখন কিন্তু আমার ওইখানে d2টা বড় হয়ে যাবে আর d1টা কিন্তু ছোটো হয়ে যাবে, তখন এখানে কিন্তু মাইনাস চলে আসবে, কিন্তু দূরত্ব কিন্তু কখনো মাইনাস হয় না, ঠিক আছে। সো এই জন্য তোমাকে একটা কন্ডিশন দিতে হবে যে অবশ্যই আমার d1টা বড় d2 ছোটো, এটা যেহেতু এটা আমি বলে নিয়েছি আর কি, ঠিক আছে। বা d2 মাইনাস d1 করলে হবে, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে যে d2টা বড় d1টা ছোটো আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ঘটনা। এখন দেখো আমার d1টা কি, এখানে দেখো d1 হচ্ছে আমার 1 নং সরলরেখা হতে মানে মূল বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে আমি d1 এর জন্য কি লিখতে হবে, একদম ওই যে মেইন সূত্রটা অনুযায়ী আমি বলতে পারবো যে d1 ইকুয়াল টু কি লিখতে পারবো যে প্লাস মাইনাসের মডুলাসটা দিলাম না, d1 এর জন্য আমি লিখতে পারবো যে দেখো আমার কি ছিল যে অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করো। এই যে অনুসিদ্ধান্ত দেখলাম যে এরকম, সো মানে ধ্রুবক পথ ডিভাইড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর কি, এরকম ছিল। আর d2 জন্য কি দেখো মানে মূলবিন্দু থেকে তোমার 2 নং সরলরেখার লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমার কী হবে c2 ডিভাইড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে জাস্ট ওই অনুসিদ্ধান্তটা আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এই যে এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো প্লাস মাইনাস কেন দিচ্ছে তোমরা তো সেটা বুঝতে পারছো, কারণ দেখো এই আমার 1 নং সরলরেখা এই পাশেও থাকতে পারতো, আবার কি 2 নংটা এই পাশে থাকতে পারতো, 1 নংটা এই পাশে থাকতে পারতো, সেক্ষেত্রে কিন্তু আমার প্লাস মাইনাস আসতো বা দুইটা ক্ষেত্রে চলে আসতো আর কি, ঠিক আছে। সো এইরকম এখন দেখো আমার ডিটা কী হবে তাহলে d1 মাইনাস d2, সুতরাং d ইকুয়াল টু আমি জানি d1 মাইনাস d2। সো তাহলে তুমি বলতে পারো যে বা d ইকুয়াল টু d1 এর মান বসে দিয়ে দেখো এখানে আমার এখন একটা কথা হচ্ছে তোমাদের যে দুটি দেখো আমি d1 মাইনাস d2 করবো, কোনো সমস্যা নাই। সো দুইটা জায়গায় তোমার প্লাস মাইনাস দেওয়া লাগবে না, তুমি এক জায়গায় প্লাস মাইনাস দিলে হবে, ওখানে সমস্যা নাই, ঠিক আছে। সো এটা যদি এরকম করি এখানে এরকম আসবে, দেখো আমি যদি দুইটাকে একসাথে লিখি তাহলে প্লাস মাইনাস এখানে বলতে পারবো যে দেখো যদি মাইনাস করি তাহলে দেখো এটা আসবে আগে মানে c1 মাইনাস c2, এরকম আসবে c1 মাইনাস c2 ডিভাইড বাই তোমার রুট ওভার অফ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আসবে আর কি, যদি দুইটাকে বিয়োগ করে দিই আর কি, ঠিক আছে। সো যদি তুমি প্লাস মাইনাস না দিচ্ছ তাহলে মডুলাস দিয়ে দেবে, বা ডি ইকুয়াল টু আমার কী আসবে C1 মাইনাস C2 টু বড় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এই হচ্ছে তোমাদের মেইনলি দুটি সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব বের করার সূত্র বা মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আর কি, ঠিক আছে। সো আমি বলছি এখানে C2 মাইনাস C2 লিখলেও হয়, কোনো সমস্যা নেই, কারণ দেখো তুমি D2 মাইনাস D1 করলে কিন্তু আমার ওখানে কী আসতেছে C2 মাইনাস C1 চলে আসবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের প্রমাণ, হ্যাঁ। সো এটা মনে রাখবা, এটা দিয়ে অনেক ম্যাথ আছে, মানে আরেক টাইপের ম্যাথ আসে এখান থেকে, ঠিক আছে। সো এটা ছিল তোমাদের দুটি সমান্তরাল সরলরেখার বলতে পারো মধ্যবর্তী লম্ব দূরত্ব। সো এই যে সূত্রটা দেখলে তোমরা এখানে, সো এইটা দিয়ে আর কি ওরা একটু ঘুরে বলে, মানে দেখো এইটা কিন্তু মেনলি এখান থেকেই আসছে, মানে এই কনসেপ্ট থেকে আমরা এটা আনছি আর কি, যে একটা বিন্দু থেকে একটা সরলরেখা লম্ব দূরত্ব, সেখান থেকে আবার আমরা এখানে আনছি কি দুইটা সমান্তরাল সরলরেখা লম্ব দূরত্ব। এখন দুইটা সমান্তরাল সরলরেখা লম্ব দূরত্ব থেকে ওরা আরেকটা জিনিস বলে, সেটা বলে হচ্ছে তোমার মধ্যবর্তী লম্ব দূরত্ব থেকে, মানে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব থেকে ওরা আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে কি যে ওরা কী করলে কথায় কথায় কী বলে তোমাদের ম্যাথে, মানে কথায় কথায় ওরা বলে যে একটা সরলরেখা দিয়ে বলে যে এই সরলরেখা হতে 2 একক দূরত্বে আরেকটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো আর কি, ঠিক আছে। এরকম বলে যে 2 একক দূরত্বে আরেকটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, বা তোমাকে যে ওই যে ওখানে আসলে ডি এর মানটা দিয়ে দিছে আর কি, বা 2 একক, বা তোমাকে ওখানে কি ডি বা যে লম্ব দূরত্বটা আছে, মানে দুইটা সরলরেখার লম্ব দূরত্ব যে ডি ছিল মধ্যবর্তী লম্ব দূরত্ব, ওইটার মানটা আর কি দিয়ে দেয় আর কি, দিয়ে বলে যে এই 2 একক দূরত্বে আরেকটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো আর কি, মানে এই কনসেপ্ট থেকেই ওরা এটা বলে আর কি। সো যদি সেটা দেখি, মানে ওরা বলে যে এইরকম বলে যে ধরো একটা সরলরেখা দিয়ে বলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখা থেকে ডি এর মানটা জাস্ট দিয়ে দেয় যে ডি দূরত্বে, ডি একক দূরত্বে মানে সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো। সমীকরণ, ঠিক আছে। মানে একটা সরলরেখা দিয়ে বলে যে এই সরলরেখাতে 2 একক দূরত্বে বা 3 একক দূরত্বে বা 4 একক দূরত্বে আরেকটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, বা সমান্তরাল না থাকলেও কারণ সমান্তরালে তোমরা ধরে নিবা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো আর কি, এরকম বলে, হ্যাঁ। সো এখন দেখো ডি দূরত্বের সমান্তরাল সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে পারি। সো ধরো এখানে আমার এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। আমি আসলে এগুলো ম্যাথ করার সময় বলতে পারতাম, বাট আগে তোমাদের বললে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। যেমন এটা হচ্ছে আমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমার সরলরেখা। সো এই সরলরেখা হতে ডি একক দূরত্বে আমার কি আরেকটা সমান্তরাল সরলরেখা বা একটা সরলরেখার সমীকরণ চায়। সো ধরো ডি একক দূরত্ব হলে এটা হচ্ছে আমার ডি, ধরো এটা হচ্ছে আমার ডি একক দূরত্ব। সো ডি একক দূরত্বে আমার কি আরেকটা সরলরেখার সমীকরণ চাই, যেমন ধরো এরকম আমি এই কালার দিয়ে দেখাই, এই ডি একক দূরত্বে ধরো এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। দেখো 1 নং সরলরেখাতে ডি একক দূরত্বে একটা সমান্তরাল সরলরেখার সমীকরণ। এখন দেখো এটার জন্য যেহেতু এটা সমান্তরাল তাহলে এই জিনিসগুলো সেম হবে। সো দেখো এখন কত হচ্ছে ভাই, 1 নং সরলরেখার হতে ডি দূরত্বে একটা সমান্তরাল সরলরেখা, তো উপরে হতে পারে আবার নিচেও কিন্তু হতে পারে, কারণ তো আমার বলার নাই যে উপরে নাকি নিচে। সো এরকমভাবে বললে 1 নং সরলরেখা হতে ডি একক দূরত্বে বা লম্ব দূরত্বে কি একটা সমান্তরাল সরলরেখা কি আমার দুই পাশে হতে পারে, একটা উপরে হতে পারে একটা নিচে হতে পারে। তাহলে দেখো নিচেও কিন্তু আমার সেমই আসবে, মানে ডি দূরত্বে নিচেও একটা হতে পারে, তার মানে সরলরেখা কিন্তু আসছে দুইটা এখানে, এটাও কিন্তু আমার হতে পারে, এটাও কিন্তু আমার 2 নং, ঠিক আছে। সো এটাও আমার কিন্তু ডি দূরত্ব, ডি, বুঝতে পারছো? যদি বলা যায় 1 নং সরলরেখা হতে ডি দূরত্বে সমান্তরাল আরেকটা সরলরেখার সমীকরণ, সেক্ষেত্রে কিন্তু দুইটা আসবে, কারণ এটা উপরে হতে পারে আবার নিচেও আমার হতে পারে।
সো তাহলে এখানে আমার দুইটা মানে 2 নং এর দুইটা কিন্তু সমীকরণ আসবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমরা তো জানি যে x + by + c = 0 সরল রেখা হতে d দূরত্বে আমার সমান্তরাল সমীকরণ বের করতে হলে আমার অবশ্যই কী করতে হবে, যে সবগুলো সেম রাখতে হবে, বাকি শুধু আমি এই ধ্রুবপদে চেঞ্জ করবো। যেমন এটাকে আমি বলবো এরকম, দেখো x রাখবো, by রাখবো, এখানে সির পরিবর্তে আমার ধরো কে চলে আসছে, বা এখানে c1 দিলে তো c2 দিতে পারছি প্লাস কে = 0। এটা হচ্ছে আমার 2 নং সরল রেখা, বুঝতে পারছো? সমান্তরাল যেহেতু তাহলে এটি সেম রাখছি, আর আমি বলছি যদি সেম না থাকে সেম বানাই নিব আমরা, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা, ওর ক্ষেত্রেও সেম। তাহলে এরকম বলতে পারবো আমরা যে দেখো কী করা যায়, যেমন এরকম বলতে, সুতরাং আমার সূত্র অনুসারে ডি ইকুয়াল টু, আমরা জানতাম যে ডি ইকুয়াল টু যে দুইটা সমান্তরাল সরলরেখার সমীকরণের দুইটা সমান্তরাল সরলরেখার মানে মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা একটু আগে শিখছি, এটাকে আমি বলতে পারি যে প্লাস মাইনাস দিলাম আগে, তাহলে কে মাইনাস সি বলতে পারো, বা সি মাইনাস কে যেটাই বলো, √a² + b² এরকম ছিল। সো এখন দেখো আমার সমান্তরাল সরলরেখার সমীকরণ যেহেতু বের করতে হবে, সো দেখো এখানে আমার সরলরেখা অলরেডি দেওয়া আছে, দেখুন 2 নং আমরা বের করছি। সো এখন দেখো যেহেতু আমার এখানে এখানে দেখো আননোন কি আছে, শুধু কে আছে আর কি, আর সব তো সেম। তাহলে যদি কে থাকে, কেটা বের করতে হবে, তাহলে আমি এখানে কেটাকে নিয়ে আসি আর কি। সো এটাকে আমি কী বলতে পারি, দেখো এরকম, মানে ডিটা তো আমার লাগবে না, কারণ ডিটার মানও দিয়েই দিছে। সো এখানে আমার এরকম আসে যে ডি দ্বারা যদি এখানে আমি উপরে গুণ করে দিই, তাহলে মানে জাস্ট সুইচ আপ করে দিই, তাহলে কে মাইনাস সি ইকুয়াল টু আমার হচ্ছে ধরো এরকম যে, আচ্ছা এটা নিচে চলে আসবে অবশ্যই, এটা উপরে আসছে, এটা নিচে, তাহলে নিচে এখানে, তাহলে দেখো আমার এরকম চলে আসবে যে প্লাস মাইনাস এরকম যে ডি ইন্টু √a² + b² এরকম আসবে, বুঝতে পারছো? জাস্ট এটাকে এই পাশে নিয়ে সেটাকে নিচে নিয়ে গেছে আর কি। সো ডি দ্বারা গুণ হয়ে গেছে, প্লাস মাইনাস আছে আর কি এখানে। সো এরকম আসে, তাহলে এরকম বলতে পারো যে তুমি, বা আমার শুধু লাগবে কেটা, কারণ কেটা এখানে আননোন ছিল, তাহলে কে ইকুয়াল টু সিটা এবার একটু প্লাস হয়ে যাবে, তাহলে সি প্লাস মাইনাস ডি ইন্টু √a² + b² এরকম আসে, বুঝতে পারছো? এই যে তোমাদের ব্যাপার। তাহলে দেখো আমি এটা হচ্ছে আমার কে এর মানটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে, এটা কিন্তু আমার কে এর মান। সো এখানে আমার কেটাই আননোন ছিল, তাহলে দেখো আমি যদি এটাকে 2 নং সরলরেখায় বসাই দিই কে এর মানটা, তাহলে আমার 2 নং সরলরেখা দেখো এখানে প্লাস মাইনাস আসার কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উপরেরটা, একটা হচ্ছে নিচেরটা। তাহলে আমি একটু যদি এরকম দেখাই, যেমন 2 নং সরলরেখায় মানটা বসাই দিই, মান বলতে এরকম হবে যে এটা ax + by ছিল, প্লাস কে এর জায়গায় বসাবে এরকম প্লাস সি প্লাস মাইনাস ডি √a² + b² = 0 এরকম ছিল। এটা কিন্তু আমার 2 নং সরলরেখা, ঠিক আছে। তুমি এটাকে জাস্ট মুখস্থ লেখা দিলেও হবে, বা মুখস্থ বসা দিলেও হবে আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? আর আমরা এখানে কে এর মানটা বের করার জন্য এখানে মডুলাস না দিয়ে জাস্ট প্লাস মাইনাস দিচ্ছি, বুঝতে পারছো তো? সো মানে কখন প্লাস মাইনাস দিবে, কখন মডুলাস দিবে, ওটা বোঝার চেষ্টা করবো। কারণ মডুলাস দিয়ে হচ্ছে ডি দূরত্ব বের করার জন্য, আর ডি দূরত্ব ছাড়া বাকি ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দিয়ে ব্যবহার করি আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন যদি দুই একটা এক্সাম্পল দেখো, যেমন এক্সাম্পলের ক্ষেত্রে এরকম বলতে পারো যে ধরো একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এরকম যে 3x + 4y - 3 = 0। সো ও বললো যে এই সরলরেখা মানে এই সরলরেখা হতে 5 একক দূরত্বে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ বের করো আর কি। সো সেক্ষেত্রে দেখো সব কিছু সেম থাকবে, যেমন এটা আমার 3x প্লাস, সুতরাং তুমি বলতে পারো 3x + 4y, তারপরে কী ছিল তোমার এখানে চলে এসেছে এরকম, দেখো এখানে তো প্লাস সি ছিল, তাহলে এখানে সিটা কি -3 এরকম, তারপর কী ছিল প্লাস মাইনাস ডি মানে 5, প্লাস মাইনাস ডি 5, তারপর √a² তোমাদের দেখো এইটা কত, a² মানে 3² + 4² 3² + 4² এরকম ইকুয়াল টু আমার 0।
সো এটাকে আমি এরকম যে 3x প্লাস 4y তাহলে তারপর হচ্ছে -3, এখানে হচ্ছে প্লাস মাইনাস তোমাদের, তারপর হচ্ছে প্লাস মাইনাস, এখানে দেখো আমার 5 ছিল, এখানে কত আসে দেখো 3² প্লাস 4² মানে হচ্ছে তোমাদের 25, তাহলে রুট করলে 5 আসবে, 5 × 5 মানে 25 আসবে, এরকম আসে ইকুয়াল টু 0। সো এখানে আমি প্লাস নিয়ে একটা সরলরেখার সমীকরণ পাবো, মানে সমান্তরাল একটা পাবো, আর মাইনাস নিয়ে আরেকটা পাবো আর কি, এরকম। সো প্লাস নিয়ে একটা পাবো, মানে প্লাস নিয়ে এরকম আসে যে 3x প্লাস 4y -3 প্লাস 25 এরকম, বা যদি ই করে দেয় তাহলে এরকম আসে, কত আসে প্লাসের তোমাদের 22 আসবে, 22 ইকুয়াল টু 0 এরকম আসে। আর মাইনাস নিয়ে আরেকটা পাবো, যেমন মাইনাস নিয়ে এরকম 3x প্লাস 4y। সো মাইনাস নিলে হচ্ছে তোমাদের মাইনাসের কত 28 ইকুয়াল টু 0। এই হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখার সমীকরণ আমি পেয়ে গেলাম আর কি, ঠিক আছে। সো এইভাবে করবা। সো এরকম আমরা ডিরেক্ট সূত্রটা বসাতে দিলে তোমার অনেক কম সূত্র লাগবে। সো অ্যাডমিশন টেস্টে এগুলো তো ইউজ করবাই, বোর্ড পরীক্ষা দিলেও মনে করো হবে না এরকম না, তবে না দেওয়াই ভালো আর কি, বুঝতে পারছো। সো এই তোমাদের ব্যাপার। সো এইটা গেল আর কি, ঠিক আছে। সো দুটি সমীকরণ আসছে আর কি। তাহলে আমরা এই চ্যাপ্টারের মেইন সূত্র কিন্তু শিখে গেলাম। মানে দেখো এগুলো এই সবগুলো জিনিস আসছে এই মেইন সূত্র থেকে, মানে একটা বিন্দু হতে একটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বা লম্ব দূরত্ব, এটা থেকে আমি এইগুলো জিনিসগুলো জানলাম। তো এরপরে আরেকটা জিনিস আছে মোস্ট ইম্পর্টেন্ট, তো সেটা আমি একটু পরের ক্লাসে দেখাচ্ছি, এখানে ক্লাসটা অনেক লং হয়ে যেতেছে।